সো আজকে লাইভে কামলা হচ্ছে আমরা দুইজন, এই আমরা দুই কামলা মিলা আজকে অর্থনীতি প্রথম পত্রের ক্লাসটা নিব। এবং যারা বিশেষ করে গুচ্ছ টার্গেট, গুচ্ছ জিকেতে তোমরা জানো অর্থনীতি থেকে 5টা 6টা করে প্রশ্ন আসে। সো এই একটা ক্লাসে অর্থনীতি প্রথম পত্রের অনেক কিছু তোমরা জানবা, একদম এটা লাইভ এমসিকিউ থাকবে, তারপর ব্যাখ্যা থাকবে। এবং যারা বিশেষ করে এসএসসি 24 ব্যাচ 25 ব্যাচ যারা অর্থনীতিতে দুর্বল, তোমাদের জন্য এই ক্লাসটা, কিংবা যারা অর্থনীতি কোনো না কোনো সময় লাগবে অ্যাডমিশনে আসলে, সবাই ক্লাসটা করতে পারবা। সো আমি নাবিল কামলা, আর আমার সাথে আছে সাইফুল ইসলাম কামলা। অলরাইট, আচ্ছা কামলাই, রাইট, ওকে। সো আমরা দুই পাণ্ডব, মানে দ্বি পাণ্ডব আজকে লাইভ ক্লাসটা নিব, যেখানে আমরা অর্থনীতি প্রথম পত্রের এই ক্লাসটা থাকবে। এবং এই ক্লাসটা কিসের অফার, সেটা হচ্ছে আমাদের জিএসটি যে মডেল টেস্ট আছে সাধারণ জ্ঞানের, সেখান থেকে তোমাদের এই ফ্রি ক্লাসটা আমরা অফার করেছি। সো আজকে ক্লাসটা দেখো কিরকম হয়, এমসিকিউ প্রশ্ন করে দেখো তুমি কয়টা উত্তর করতে পারো, তারপর ব্যাখ্যাটা দেখো, ঠিক আছে? আমি পড়াবো কম। এবং আজকে ক্লাসে আমরা দুইজন, কেন দুইজন? আমরা হচ্ছে একবার কিছু কনসেপ্ট হচ্ছে আমি বুঝাবো, আমি দেখবো যে নাবিল বুঝে কিনা। যদি নাবিল না বুঝে তাইলে তো হচ্ছে বুঝা যাবে তোমরাও বুঝতেছো না, নাবিল বুঝতেছে মানে তোমরাও বুঝতেছো। আর কিছু কনসেপ্ট আমি পড়াবো, যদি ওরে বুঝাই ও বুঝতে পারে, সাথে সাথে উত্তর করতে পারে, তার মানে কনসেপ্টটা তোমরাও বুঝবা। সো এই জন্য আমরা আজকে দুইজনে একদম সদল বলে হাজির হয়ে গেছি, সবান্ধব, রাইট? ওকে, সো চলো আমরা দেরি না করে শুরু করি। শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট, যারা দেখছো সবাই পোস্টে একটা রিয়েক্ট করো সর্বপ্রথম। যখন দেখবা লাইভ দেখো, রেকর্ড দেখো, একটা রিয়েক্ট। ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করে রাখো। আর অবশ্যই পোস্টটা নিজের আইডিতে শেয়ার করে ডান লিখে জানাতে হবে তোমার জন্য আজকে দারুণ কিছু অপেক্ষা করছে। শেয়ার করে ডান লিখে জানাও নামগুলো পড়তে চাই, কারা কারা যুক্ত হয়েছো। আর বিশেষ করে হচ্ছে কমেন্টে লিখো @highlight। আর যত পারো বন্ধু মেনশন দাও, 24 ব্যাচ 23 ব্যাচ 25 ব্যাচ হও, যাদের টার্গেট গুচ্ছ কিংবা একাডেমিকের জন্য অর্থনীতি প্রথম পত্র দরকার। সো আজকে তোমরা জাস্ট শেয়ার করে মেনশন করে ডান লিখে জানাও। আমিও তোমাদের মতো শেয়ার করছি। আর 1 মিনিট পর আমরা যথারীতি আমাদের ক্লাসে ফিরে যাচ্ছি। এই ফাঁকে সাইফুল ভাই তোমাদের অর্থনীতি নিয়ে কিছু কথাবার্তা বলবে, শোনো। একটু শেয়ার টেয়ার আমরা করে দিই, ঠিক আছে? সাইফুল শেয়ার করে দিছিস? হ্যাঁ, শেয়ার করা হয়েছে। ওকে, আমিও শেয়ার করে দিচ্ছি। ডে তো একটা শেয়ার করে দিস, সবাই একটু ডেতে শেয়ার করে দাও। ডেতে একটু শেয়ার করতে পারো নিজের আইডিতে, বন্ধুদের যত পারো মেনশন দাও। আজকে অর্থনীতির উড়াধুরা ক্লাস হবে। সো কথা দিচ্ছি আজকে ক্লাসটা অনেক মজা লাগবে, এনজয় করবা, ঠিক আছে? যেহেতু আমরা দুজন আসি আজকে, ঠিক আছে, কোনো প্রবলেম নাই। সো আমি একটু শেয়ার করে দিচ্ছি। ওকে, সবাই 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 একটু শেয়ারটা করে দাও। দুইজনে আসছি আজকে বিকজ আমরা চাই যে সবাই মিলে ক্লাসটা এনজয় করুক, এবং ক্লাসের মাঝখানে মুখস্থ হয়ে যাবে আজকে ইনশাল্লাহ। যা পড়াবো ক্লাসের মাঝখানে মুখস্থ হবে, এটা তোমাদের কথা দিচ্ছি ইনশাল্লাহ। ক্লিয়ার? সো যা পড়াবো ক্লাসের মাঝখানে। তো সাইফুল ভাই অর্থনীতি নিয়ে কিছু বলেন। আপনি তো গত পেইড ব্যাচে, আমাদের যে গুচ্ছ জিকের পেইড ব্যাচের ক্লাসটা আছে, সেখানে অর্থনীতি ক্লাসটা ছিল, কেমন হয়েছে? পোলাবান কি প্রত্যাশা পাইছে বা কি অবস্থা? আচ্ছা, তোমরা যারা হচ্ছে গুচ্ছতে এবার হচ্ছে ভর্তি পরীক্ষা দিচ্ছ বা দেওয়ার প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য হচ্ছে অন্যান্য বিষয় পাশে অর্থনীতিটা অনেক গুরুত্বপূর্ণ। বিগত 2 বছরের কোশ্চেনে যদি দেখো, প্রত্যেক বছর হচ্ছে অন্তত 5টা করে প্রশ্ন আসছে এই অর্থনীতির উপর। তো তোমরা যদি অর্থনীতিটা ভালো করে পড়ো, তোমরা অন্তত 4টা 5টা প্রশ্ন তুমি হচ্ছে কারেক্ট করতে পারবা। তো হচ্ছে তোমরা সবাই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো, লাইভটা হচ্ছে দেখো, আশা করি হচ্ছে তোমরা হচ্ছে হেল্প পাবা। আচ্ছা, আমরা হচ্ছে শুরু করে দেই দেরি না করে। ওকে, প্রথমে ওদের জন্য থাকছে একটা প্রশ্ন, ওরা উত্তর করুক, তারপর আমরা ব্যাখ্যা করব। ক্লিয়ার? সো সবাই এই প্রশ্নের উত্তর দাও, আমরা দেখি কারা কারা উত্তর করতে পারো। সবাই একটু উত্তর করে দাও এই প্রশ্নের উত্তর। দেখি এইটা কিন্তু তোমার গুচ্ছ পরীক্ষায় বা যে কোনো জায়গায় কিন্তু চলে আসতে পারে। দেখি 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 কারা কারা উত্তর করতে পারো। সবাই একটু উত্তরটা করে দাও, দেখতে চাই কারা কারা উত্তর করতে পারো। আর একটু ফ্রেন্ডদেরকে মেনশন দাও, একটু ডান লিখে জানাও, শেয়ার করে দেখি কারা কারা ক্লাসটা করতে চাও শেষ পর্যন্ত। এমন চাও যে আজকে ক্লাসটা খুবই জমুক, এবং ভাই আপুদের যারা আসো সবাইকে রিকোয়েস্ট করবো ক্লাসটা শেয়ার করে দাও। ওকে ওকে ওকে, সবাই একটু শেয়ার করে দিই আমরা, ঠিক আছে? আমরা সবাই যথারীতি শেয়ার করে দিই, কারণ আজকে তোমাদের সাইফুল ভাই আজকে ক্লাসে আসছে। সো কেউ টেনশন নিও না, এটা উত্তর করতে থাকো। দেখি কারা কারা উত্তর করতে পারো, সেটা দেখে নিবো যে কারা উত্তর করতে পারো। ডান, আমার শেয়ার করা ডান হয়ে গেছে। সো আমি আর দেরি না করে চলো আমরা শুরু করে দিই। আমার শেয়ার করা ডান, বাকিরা কি শেয়ার করছে কিনা আমি জানি না। ওকে, তো কারা কি কমেন্ট করছে? সাইফুল স্যার একটু পড়েন, কারা কি কমেন্ট করছে? আচ্ছা, অনেকে হচ্ছে প্রশ্ন উত্তর দিতেছে, কেউ হচ্ছে খ উত্তর দিতেছে।
তো আমরা কি হচ্ছে এটার উত্তরটা বলে দেব? আচ্ছা আমি আর জাস্ট যেহেতু আমার শেয়ার করা ডান, আমি তোমাদের পেজে চলে আসছি, এখন তোমাদের কমেন্টগুলো একটু দেখবো কারা কি উত্তর করছো, তারপর আমরা একটু ব্যাখ্যা করবো। হ্যাঁ, আর টেকনিকে আমরা এটা মনে রাখবো ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে। এখন তো অনেকে যুক্ত হয় না, তাই অনেকে বলতেছে হচ্ছে মার্শাল, কেউ বলতেছে হচ্ছে যে এস মিলের কথা। আচ্ছা দেখি আমরা একটু সরে দাঁড়ালে মনে হয় দেখতে পাবে, যারা নতুন আস্তে আস্তে আমরা একটু সরে দাঁড়াই, সাইডে একটু দাঁড়াই। সো প্রশ্নটা ছিল নিচের কোন অর্থনীতিবিদ ক্লাসিক্যাল অর্থনীতি যুগের ধারক বা ক্লাসিক্যাল যুগের, ক্লাসিক্যাল মানে কি পুরাতন যুগের, পুরাতন মানে কি অর্থনীতি যখন শুরু হয়, অর্থনীতি যখন বাচ্চা ছোট শিশু, তখন কোন ব্যক্তি শিশুকে আস্তে আস্তে বড় করানোর জন্য অবদান রাখছে। তো এরকম অনেকজন দার্শনিক আছে। এখন অর্থনীতির যুগ কিন্তু কয়টা আমরা জানি, একটু পরে দেখবো। সো তোমরা একটু উত্তর করো। সবাই বলছে কেউ খ, কেউ মার্শাল বলতেছে, এখানে কিন্তু ক্লাসিক্যাল বলছে, ক্লাসিক্যাল মাথায় রেখো। দেখি দেখি দেখি, আচ্ছা ক্লাসিক্যাল বলতেছো। সো চলো এবার আমরা কথা না বলে পুরো ব্যাখ্যাটা দেখি। তোমাদের উত্তরটা আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। স্যার কি হইছে? আল্লাহর রহমতে অনেকেই ভুল উত্তর দিতেছে। সো উত্তরটা হবে জে এস মিল, বা আমি যদি বলি জন স্টুয়ার্ট মিল। তিনি হচ্ছেন ক্লাসিক্যাল বা পুরাতন, যখন অর্থনীতি শুরু হয় যাত্রাটা, সেই যুগের তিনি একজন অর্থনীতিবিদ বা ইকোনমিস্ট বলে, তাই তো স্যার? সেটা ছিলেন। সো এই যে সেইটার হচ্ছে পুরা ব্যাপারটা, এই স্লাইডটা তোমাদের কাছে থাকলে এটা নিয়ে আর কোনো প্যারাই লাগবে না। স্যার আমি কি এটা ব্যাখ্যা করবো? আচ্ছা ব্যাখ্যা করো। আচ্ছা ব্যাখ্যা করার পর এরপর হচ্ছে আমরা পরবর্তী প্রশ্নে যাব। আগে একটা প্রশ্ন হবে, এটার ব্যাখ্যা হবে। প্রশ্ন ছিল ক্লাসিক্যাল যুগ, তোমরা উত্তর করছো মার্শাল। মার্শাল হচ্ছে নিউ ক্লাসিক্যাল যুগের, নট ক্লাসিক্যাল। এই ছোট্ট একটা কনফিউশনের কারণে, এই নিউ না দেখার কারণে তোমাদের কিন্তু 1 নাম্বার মাইনাস হয়ে যাচ্ছে। এই জন স্টুয়ার্ট মিল উনি ছিল ক্লাসিক্যাল যুগের, তাহলে উত্তর হওয়ার কথা ছিল এটা। এখন এই তিনটা যুগ, অর্থনীতি যুগ বিভাজন তিনটা, একটা হচ্ছে নিউ ক্লাসিক্যাল, পুরাতন অর্থনীতিতে কারা ছিল, কারা প্রথম ভূমিকা রাখছে, ক্লাসিক্যালের পর হচ্ছে নিউ ক্লাসিক্যাল যুগের কিছু ইকোনমিস্ট ছিল বা অর্থনীতিবিদ ছিল, তারা কারা, এবং এই আধুনিক যে অর্থনীতি, বর্তমান যে অর্থনীতি, এইটাতে আসলে কারা অবদান রাখছে, কারা বই লিখছে, কারা এটাকে আরো প্রসারিত করছে, তারা হচ্ছে এই ব্যক্তিরা। এইগুলা পড়তে তোমাদের কমপক্ষে সময় লাগবে মুখস্থ করতে, একদিন পরে মুখস্থ হবে, আবার ভুলে যাইবা। তাই আমি তোমাদের এখানে একটা শর্টকাট টেকনিক বলবো, এবং স্যার আপনি আসেন। আচ্ছা শর্টকাটে মনে থাকবে তো? শর্টকাটে যদি তুই মুখস্থ রাখতে পারস, তোর যদি মুখস্থ করতে পারি, তাহলে ওরাও পারবে। তুই কি প্রস্তুত রিস্ক নিতে? আচ্ছা আমি প্রস্তুত। আচ্ছা তাহলে আমি এখন পড়াবো, যদি তোমাদের সাইফুল ভাইয়া বা সাইফুল স্যার যদি এটা মুখস্থ করতে পারে, তাহলে তোমরাও পারবা। প্রথম হচ্ছে অর্থনীতির ক্লাসিক্যাল মতবাদে কারা ছিল। অ্যাডাম স্মিথ নামটা সবচেয়ে বেশি পরিচিত, কারণ উনি হচ্ছে অর্থনীতির জনক, রাইট? আচ্ছা অ্যাডাম স্মিথ, ডেভিড রিকার্ডো আর জন স্টুয়ার্ট মিল, ক্লিয়ার? এই তিনজন আমরা মোটামুটি বলতে পারি। এখন একটু ভিতর দিকে, হালকা একটু ভিতর দিকে, ওকে ঠিক আছে, ডান। আর একটু পিছনে, হালকা একটু পিছনে। আচ্ছা দেখা যাচ্ছে, একটু খেয়াল করো, সবাই একটু খেয়াল করো। তাইলে অ্যাডাম স্মিথ, ডেভিড রিকার্ডো আর জন স্টুয়ার্ট মিল, এগুলো মাঝখানে তুই কোনো মিল খুঁজে পাইছিস? একটা মিল পাইছিস, জন স্টুয়ার্ট মিল। হ্যাঁ, কিন্তু এদের মাঝখানে আমি যদি বলি একটা মিল বা একটা সাদৃশ্য আছে, কি মিল? এদের নামের মধ্যে কি আছে? হ্যাঁ, ড আছে। এগুলোর মধ্যে কোনটা ড আছে? না, এদের কারোর মধ্যে তো ড নাই। তাইলে যারা ক্লাসিক্যাল যুগের মতবাদের ধারক বা ক্লাসিক্যাল বা পুরাতন অর্থনীতিবিদ ছিল, তাদের নামের মধ্যে ড আছে। অ্যাডাম ড, ডেভিড ড, রিকার্ডো ড, ড ড ড ড, এগুলো একটা মিল আছে না? এটা মিলতেছে না? তাহলে মিলতেছে মানে কি? এই যে মিল। তাইলে ভাই টেকনিকটা হচ্ছে, যারা ক্লাসিক্যাল অর্থনীতি যুগের এই তিনটার নাম একটু শর্টকাট টেকনিক মনে রাখবা, যে অ্যাডাম ড আছে, ডেভিড রিকার্ডো ড আছে, আর এদের মাঝখানে একটা মিল আছে। মিল নাকি ড আছে? জেএস মিল। এখন স্যার আপনি যদি এটা মুখস্থ বলতে পারেন একটু পরে, তাহলে ভাববো যে ওরাও বুঝতে পারছে। হ্যাঁ, পরের টেকনিকে যাই। আচ্ছা পরেরটাতে তো তাদের নামের মাঝে তেমন কোনো মিল নাই। এইটা কেমনে মনে রাখবো? এইটা মনে রাখবে শর্টকাটে। আমি এটা যদি ওরা অন্তত 10 বার পরে এই কথাটা, সেই কথাটা হচ্ছে মাকাপি। কি? মাকাপি। এই মাকাপি যদি তুমি 10 বার পড়ো, ভাইরে ভাই, জীবনে 10টা গার্লফ্রেন্ডের নাম, 10টা বাইকের নাম, 10টা টিকটকের তোমাদের যাদের ফলো করো তাদের নাম মুখস্থ রাখতে পারো। আর এই মাকাপি শব্দটা কি মুখস্থ রাখতে পারবা না? অবশ্যই পারবি না? অবশ্যই সম্ভব। তাইলে মাকাপি, মাতে মার্শাল, কাতে ক্যানন, আর পিতে পিগু। মাকাপি, মার্শাল, ক্যানন, পিগু। মাকাপি, মার্শাল, ক্যানন, পিগু। মাকাপি, মার্শাল, ক্যানন, পিগু। মাকাপি, মার্শাল, ক্যানন, পিগু। আমার ওদের মুখস্থ হয়ে গেছে। আমার আচ্ছা মাকাপি, মার্শাল, ক্যানন, পিগু। মাকাপি, মার্শাল, ক্যানন, পিগু। ওকে। আর এইদিকে মিল আছে, কি আছে? নামগুলো ডয়ের মিল আছে। কি? অ্যাডাম স্মিথ, ডেভিড রিকার্ডো আর জেএস মিল।
ও পারলে আমি পারলে, আমরা তো তোমার থেকে কয়েক বছরের মাত্র বড়, তোমরা কেন পারবা না? কনফিডেন্সটা রাখো ইনশাআল্লাহ। আজকে ক্লাসে যারা অর্থনীতি যাদের দরকার প্রথম পত্র, এটা কিন্তু গুচ্ছ জিকে দেখতে পাচ্ছ এখানে, যারা গুচ্ছের জন্য অর্থনীতিতে 5টা প্রশ্ন আসে, ক্লাসটা শেষ অবধি করো, পোস্টে একটা রিয়েক্ট করো, সবাই একটা আগে পোস্টে রিয়েক্ট করো, আর আইডিতে একটা শেয়ার করে ডান লিখে জানাও, কারণ আজকে এরকম ইন্টারেক্টিভ সুন্দর ক্লাস হবে। এবং কমেন্টে লিখো @highlight, একটু কমেন্টে HIGHLIGHT @highlight লিখে দিই আমরা, ঠিক আছে? কমেন্টে আমরা একটু @highlight লিখে দেই, যাতে করে আমাদের ক্লাসগুলো যারা তোমার ফ্রেন্ডরা একটু মেনশন দাও, ঠিক আছে? এইবার চলো আমরা পরবর্তীতে যাই, ঠিক আছে? পরবর্তী যাই। এবার আর একটু মজা করে পড়াই, দেখো এইটা একটু, এই টেকনিক শুই না, এই টেকনিক শোনার পর তোমাদের মাথার গরম আরো বেড়ে যাবে, এমনিতে চারপাশে অনেক গরম, কারেন্টও চলে যেতে পারে। আধুনিক অর্থনীতি যারা মতবাদের ধারক তারা কারা? বিশেষ করে প্রথমে বলতে চাই স্যার, আপনি একটু বলেন যে আধুনিক অর্থনীতির জনককে? পল স্যামুয়েলসন। আধুনিক অর্থনীতির জনককে? পল স্যামুয়েলসন। আর অর্থনীতির জনককে? অ্যাডাম স্মিথ। তাহলে এই আধুনিক শব্দটা দেখার কারণে, না দেখার কারণে কিন্তু ভুলে যেতে পারে। তাহলে অর্থনীতির জনককে? অ্যাডাম স্মিথ। আর আধুনিক অর্থনীতির জনক? পল স্যামুয়েলসন। তো শুধু কি পল স্যামুয়েলসনই আধুনিক অর্থনীতির ধারক না, আরো অনেকেই আছে? আরো অনেকেই অবশ্যই আছে, রাইট? সো এইটা আমরা একটা নাম, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা নাম আমরা এখন শর্টকাট টেকনিকে মুছতে রাখবো। খেয়াল করো স্যার, আমি একটু ওদের পড়াই দিই। ধরো একটা ব্যক্তির নাম হচ্ছে রবিন্স। এই রবিন্স, সবাই খাতা লিখবা, খাতাগুলো নিয়ে বসো। এই রবিন্স কি করলো? রবিন্স যে একটা দেশে থাকে, তার দেশের সে বর্ডারটা ক্রস করলো। রবিন তার দেশের বর্ডার ক্রস করে তার একটা সন্তানের ইংলিশ কি? সন বা সান। তার সন্তান বা সন, এই স্যামুয়েলসন, তার সনকে নিয়ে, তার সনের নাম কি? ইস্টোনিয়ারকে নিয়ে এই হেগ হচ্ছে একটা শহর, নেদারল্যান্ডের একটা শহরের নাম হচ্ছে হেগ। ওই নেদারল্যান্ডের হেগে কিন্তু আন্তর্জাতিক আদালত আছে। তাইলে ভাই টেকনিকটা হচ্ছে, রবিন্স বর্ডার ক্রস করে তার সন ইস্টোনিয়ারকে নিয়ে সে নেদারল্যান্ডের হেগ শহরে গেল। তাইলে রবিন্স, খেয়াল করো, খাতায় লিখো, রবিন্স তার দেশের বর্ডার ক্রস করে তার সন বা পুত্রকে, তার পুত্র বা সন, তার সনের নাম হচ্ছে ইস্টোনিয়ারকে নিয়ে সে নেদারল্যান্ডের হেগ শহরে গেল। তাইলে এল রবিন্স ক্রিয়ান ক্রস, তারপর কি করছে? তার সনকে নিয়ে, স্যামুয়েলসন, সনের নাম কি? ইস্টোনিয়ারকে নিয়ে কই গেল? হেগে গেল। এই যে গল্পটা মাথায় যদি একবার গাঁথতে পারো, তাহলে এইখানে এগুলো মুখস্থ করা কোনো ব্যাপার না। তাহলে ভাই এল রবিন্স, আমি কিভাবে মনে রাখতেছি? রবিন্স বর্ডার ক্রস করে তার সন ইস্টোনিয়ারকে নিয়ে হেগে গেল। এইটা হচ্ছে আমার একটা গল্পের থিম। একটা বেড়া তার ছেলেকে লইয়া তার বিদেশে ট্যুর দিতে গেছে। রবিন্স, এল রবিন্স মুখস্থ রাখতে পারতাছি, কেয়ার্ন ক্রস মুখস্থ রাখতে পারতাছি, স্যামুয়েলসন মুখস্থ রাখতে পারতাছি, ইস্টোনিয়ার মুখস্থ রাখতে পারতাছি, হেগ মুখস্থ রাখতে পারতাছি। একটু কষ্ট হচ্ছে? একটু কষ্ট হচ্ছে না। আমি অনেকবার প্র্যাকটিস করছি বলে পারতাছি, তুমি কেন করবা না স্যার? ওরা কেন করবে না? এখন স্যার আপনি এইখান থেকে আমি চোখ বন্ধ করব, আপনি এখান থেকে আমাকে যে কোনো একটা নাম নিয়ে বলবেন এটা কোন এটা কোন মানে অর্থনীতির কোন যুগের অর্থনীতিবিদ, আমি যাতে বলতে পারি। আপনি একটা বলবেন, আমি চোখ বন্ধ করে ওদের বলে দিব। আপনি বলেন। আচ্ছা, পিগু কোন যুগের অর্থনীতিবিদ? এটা হচ্ছে নিউ ক্লাসিক্যাল। ওকে, তাহলে হচ্ছে স্টোনিয়ার। আপনি পারলে সবগুলো শিখেন, ওরা ভাবতে পারে আপনার হয়তো আমি শিখাই দিচ্ছি। ইস্টোনিয়ার, হ্যাঁ, ইস্টোনিয়ার হচ্ছে আধুনিক। আচ্ছা, তাহলে জেএস মিল কোন যুগে? জেএস মিল হচ্ছে আপনার ওই যে পুরাতন ক্লাসিক্যাল। ওকে, আর ক্যানন? ক্যানন নিউ ক্লাসিক্যাল। আর রবিন্সকে নিয়ে এটা হচ্ছে আধুনিক। আচ্ছা, ঠিক আছে, সবগুলোই তো পারতেছো। আরো কয়টা আছে জিজ্ঞেস করো, সব আচ্ছা যা আছে। তাহলে হচ্ছে অধ্যাপক মার্শাল কোন যুগের? আরে ভাই অধ্যাপক মার্শাল তো নিউ ক্লাসিক্যাল রে ভাই, দ্রুত আরো হইতেছে না। ওকে, তাহলে হেগ তো ভাই এটা আধুনিক। আচ্ছা, তাহলে ডেভিড রিকার্ডো ভাই একদম ক্লাসিক্যাল। তাহলে রিকার্ডো, অ্যাডাম স্মিথ, আর হচ্ছে তোমার জন স্টুয়ার্ট মিল হচ্ছে তোমার কোনটার, সে হচ্ছে ক্লাসিক্যাল। নিউ ক্লাসিক্যাল মার্শাল, ক্যানন, পিগু। আর আধুনিকের মধ্যে কে আছে খেয়াল করো, এই যে এল রবিন্স, তার এই যে কি স্যামুয়েলসন, হেগ, ইস্টোনিয়ার, ক্রস, কেয়ার্ন ক্রস। কষ্ট হয়েছে? কোনো কষ্ট হয় নাই। টেকনিকে পড়ো, জাস্ট এইটা যারা আমাদের পেইড ব্যাচে যুক্ত হয়েছো তাদের স্লাইডটা পেয়ে যাবে, আর কোনো প্যারাই নাই। তোমরা শুধু বাকি ক্লাসটা করতে থাকো আমাদের সাথে, দেখবা কত মজা করে অর্থনীতিটা বুঝো। যাদের 24 ব্যাচ 23 ব্যাচ গুচ্ছের জন্য 25 ব্যাচ কোনো প্রবলেম নেই, ক্লাস করো। পোস্ট একটা রিয়েক্ট কারা করছে দেখি, কারা পোস্টে রিয়েক্ট করছো আর একটু ভাইয়াকে হেল্প করতেছো ক্লাসটার জন্য, ইন্টারেক্টিভ হওয়ার জন্য একটু জানাইও। একটু তোমরা জাস্ট ভাইয়ের ক্লাসটা একটু সবাই রিয়েক্ট করো, পোস্টে একটা রিয়েক্ট করে দাও।
একটা রিয়েক্ট করে নিজে আইডিতে শেয়ার করে ডান লিখে জানাই দাও ভাই আমি শেয়ার করছি আপনার ক্লাসটা ভালো লাগতেছে, আরো নেন, একটু ইন্সপায়ার করো। পরের প্রশ্ন এটা হচ্ছে তোমরা একটু উত্তর করো। আচ্ছা, অর্থনীতিতে অদৃশ্য হাতের ধারণার প্রবক্তা কে? হ্যাঁ, এখানে চারটা অপশন আছে, পল স্যামুয়েলসন, এল রবিন্স, অ্যাডাম স্মিথ, ডেভিড রিকার্ডো। ওকে, তাহলে তোমরা এইগুলো একটু উত্তর করো, এইটা উত্তর করো দেখি, চেষ্টা করো দেখি এটা কি আছে। অর্থনীতিতে অদৃশ্য হাত ধারণাটির প্রবক্তাকে, অদৃশ্য হাত, ইনভিজিবল হ্যান্ড, এটা কে বলছে, কার ধারণা, কার মতবাদ, কার কথা? চারটা অপশন, পল স্যামুয়েলসন, এল রবিন্স, অ্যাডাম স্মিথ, ডেভিড রিকার্ডো। আমি একটা কথা বলতে চাই, যারা অর্থনীতি পড়তেছো বিশেষ করে গুচ্ছের জন্য, মাস্ট কোন তত্ত্বের কে জনক, কোন বইকার, একটু বেসিক এগুলো একটু জানে নিবা, বা যে কোনো কাজে যারা 24-25 ব্যাচ এগুলো কাজে লাগবে ভাই। ডিউতে আসতে পারে, গুচ্ছতে আসতে পারে, জাবিতে আসতে পারে, ছবিতে আসতে পারে, রাবিতে আসতে পারে, বা যে কোনো কাজে আসতে পারে। সো এগুলো একটু বলে দিলাম। তো এটা উত্তর করো সবাই একটু, কারা কি উত্তর করতেছো দেখি, কারা কোন অপশনগুলো উত্তর করতেছে। স্যার আপনার কি মনে হয় কে সঠিক উত্তর দিচ্ছে কি ভুল? আচ্ছা, অনেকে তো হচ্ছে এল রবিন্স দিতেছে। আচ্ছা, আর কারো কোনো উত্তর? কেউ হচ্ছে এল রবিন্স, কেউ অ্যাডাম স্মিথ, আর কারো? হ্যাঁ, সবাই হচ্ছে খ আর গ এর উপরে ভরসা রাখতেছে অনেক বেশি। খ আর গ, এই যে তানিয়া, রহিমা, তারপর হচ্ছে রূপন্তী, ইসরাত, বিনু, দীপক, ইয়াসিন, মুনাজির, মাহফুজা, সি 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 দিতেছে, রাইট? সো তো তোমরা যারা হচ্ছে এল রবিন্স দিতেছ না, তারা একদম 100% ভুল উত্তর দিতেছে। 100% ভুল। তাইলে স্যার উত্তর কি হবে, এটার ব্যাখ্যা কি হবে, আপনি স্যার পুরো বলে দেন। সঠিক উত্তর হবে হচ্ছে অ্যাডাম স্মিথ। শিওর? হ্যাঁ, একদম শিওর। হ্যাঁ, কেমনে? অ্যাডাম স্মিথ হচ্ছে ক্লাসিক্যাল অর্থনীতির সময় ছিল। হ্যাঁ, ওই সময় অর্থনীতির জনক। হ্যাঁ, আর হচ্ছে অর্থনীতির জনক তিনি হচ্ছে একটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বা একটা মুক্ত বাজার অর্থনীতিতে একটা স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা থাকে ওই জায়গাতে, যে হচ্ছে দাম হচ্ছে স্বয়ংক্রিয়ভাবে ফিক্স হয়, ওই জিনিসটারই হচ্ছে তিনি অদৃশ্য হাত হিসেবে বর্ণনা করছিলেন, রাইট? হ্যাঁ। আচ্ছা, ধরো একটা বাজার, যেই বাজারে অনেকগুলো বিক্রেতা, সবাই চায় তাদের পণ্য বিক্রি করতে, ক্লিয়ার? সবাই দোকান নিয়ে বসে আছে, সবাই চায় তাদের পণ্যটা কিনুক, অপরদিকে অনেক অনেক কাস্টমাররা আসে। হ্যাঁ, এখন আমি চাই আমার পণ্যটা কিনুক, সাইফুল চাইবে সাইফুলের পণ্যটা কিনুক। এখন আমি কেমন চাইবো, যদি দেখি যে দাম আমারটা বাড়াইতে পারবো না, আমার দাম যদি একই পণ্যে বাড়াই ফেলি তাহলে ওটা কিনে ফেলবে, আমি তো চাইবো না। কিংবা আমার পণ্যের মান যদি আমি কমাই ফেলি তাহলে কারটা কিনবে? অবশ্যই হচ্ছে যার পণ্যের মানটা ভালো তারটা কিনবে। তাহলে আমি দামটা যে নির্ধারণ করতেছি, তাহলে সবাই কিরকম দাম নির্ধারণ করে একটা এটার উপরে। আবার একজন যে ক্রেতা থাকে, যে কিনবে আমার পণ্যটা, সেও চায় একটু কম দামে কিনতে, তো সেও মোটামুটি সেও স্যাটিসফাইড হয়। তাইলে যে বেস্ট আছে সেও খুশি, হ্যাঁ, যে কিনতেছে সেও খুশি। এই যে ক্রেতা বিক্রেতার মাঝখানে কেমন একটা সম্পর্ক হয়ে যাইতেছে না, কেউ অদৃশ্য বন্ধন, কোনো এখানে কোনো ঘটক লাগতেছে না, কে জানে আইসে আপনি মিলাই দিতেছে হাতের সাথে, সুখ হ্যান্ড করে দিতেছে। এই যে ধারণাটা মুক্তবাজার অর্থনীতি বা ফ্রি মার্কেট কনসেপ্টে অনেক প্রতিযোগিতার মাঝখানে ক্রেতা বিক্রেতা ঠিক পারস্পরিক সহাবস্থান করতে পারতেছে, এই যে ধারণাটা অনেকটা এরকম। এইটাই কার ধারণা? অ্যাডাম স্মিথের। তো এইটার পাশাপাশি স্যার আপনি আরেকটু ব্যাখ্যা করে দেন পুরো এখানে স্লাইডে যা যা আছে। এইটার স্লাইডে হচ্ছে আছে যে অ্যাডাম স্মিথ তিনি হচ্ছে অর্থনীতির জনক, তো তিনি হচ্ছে অর্থনীতিকে হচ্ছে সম্পদের বিজ্ঞান বলে আখ্যায়িত করছেন। তোমাদের একটু আগে হচ্ছে তোমাদের নাবিল ভাই বলছিল যে কে কোনটার জনক, কে কোনটাকে কি হিসাবে আখ্যায়িত করছেন, এই বিষয়গুলো হচ্ছে ভালো করে তোমাদের মনে রাখতে হবে। আর হচ্ছে অর্থনীতি অদৃশ্য হাতের ধারণার প্রবক্তা হচ্ছে অ্যাডাম স্মিথ, আর ক্লাসিক্যাল এবং লেসফেয়ারে বাদের প্রবক্তা হচ্ছে অ্যাডাম স্মিথ। এরপরে হচ্ছে আমাদের আধুনিক যুগের অর্থনীতিবিদ হচ্ছে পল স্যামুয়েলসন, তিনি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন অর্থনীতিবিদ, যিনি হচ্ছেন অর্থনীতির নোবেল পুরস্কার লাভ করেন। তিনি সর্বপ্রথম যুক্তরাষ্ট্রের মাঝে অর্থনীতির নোবেল পুরস্কার লাভ করেন 1970 সালে। কত সালে? 1970 সালে। আচ্ছা, হ্যাঁ। তাইলে তার মতে অর্থনীতি হলো নির্বাচনের বিজ্ঞান। ক্লিয়ার? তাহলে এখানে আমরা দেখলাম কে অর্থনীতিকে কি বলছে, কে কোন মতাদর্শ, কার কি। আচ্ছা নাবিল, তুই কি বলতে পারিস নির্বাচনের বিজ্ঞান বলতে কি? এটা নির্বাচনের বিজ্ঞান এখানে কি ওই যে ওই ভোটাভুটি হবে নাকি, আমি ভোট দিব বিএনপি আওয়ামী লীগ যা আছে এইগুলো ভোট টোট এই টাইপের? এই বলতে পারো জিনিসটা অনেকটা ওই রকমই। কিরকম? পুরোপুরি ওই রকম না, কিছুটা ওই রকম। ধর হচ্ছে তোর কাছে 100 টাকা আছে, তুই এখানে হচ্ছে বাজারে গেলি খাওয়া দাওয়া করবি, অনেকগুলো হোটেল আছে, তুই কোন একটা হোটেলে যাবি যেটার খাবার ভালো, গেলি সেখানে তো অনেক ধরনের আইটেম আছে,
তুই এখানে নির্বাচন করছিস বা পছন্দ করছিস তুই কোন খাবারটা নিবি, কোন খাবারটা তুই হচ্ছে এটার ব্যয়ভার বহন করতে পারি, তোর খরচের সাথে যাবে। এই যে হচ্ছে আলাদা আলাদাভাবে হচ্ছে পছন্দের বিষয়গুলো চলে আসে, তিনি এইটাই বলছেন যে অর্থনীতি হলো নির্বাচনের বিজ্ঞান। তুমি তোমার সামর্থ্য অনুযায়ী বা তোমার আর্থিক সম্পদ অনুযায়ী তুমি হচ্ছে সিদ্ধান্ত নিবা। এটাই হ্যাঁ, কথা ফাইনাল। হ্যাঁ বুঝছি ভাই, ভালো বুঝেছে। চল জায়গা ওকে, আর আছে ওকে, হ্যাঁ আর তো অনেক কিছু আছে, তাহলে চেঞ্জ করি আমরা। তাইলে তোমরা এইটা উত্তর করো, কারণ আমি একটা কথা বলতে চাই, তোমরা যারা গুচ্ছ পরীক্ষা দিবা তোমাদের অর্থনীতির বিভিন্ন শর্ট ফর্মের ফুল ফর্ম বা অ্যাক্রোনিম বা এরকম টাইপের পূর্ণরূপ আসতে পারে। সো দেখি এটা কাদের দক্ষতা আছে, কারা পারছো। যদি না পারো কোনো সমস্যা নেই, আমরা ব্যাখ্যা করবো ইনশাল্লাহ, ঠিক আছে? আর শেষ অব্দি ক্লাসটা করো, কারণ শেষে তোমাদের জন্য একটা চমক আছে। গুচ্ছ জিকের অর্থনীতি, পরিণীতি, ভূগোল, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, যুক্তিবিদ্যা যা যা আছে সেগুলোর ক্লাস তো পাবাই, প্লাস বাংলাদেশ জিকে, আন্তর্জাতিক জিকে থেকে প্রশ্ন আসে গুচ্ছতে, সেটাও পাবা, প্লাস 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 1200 প্রশ্নের 20টা মডেল টেস্ট। এই সব কিছু পাচ্ছ একটা বান্ডেলে, একটা ক্লিকে। কয় টাকা শুনলে তোমরা অনেকে হাসাহাসি করবে, এত কম। সেটা কত টাকা, এত তোমাদের পুরা এই যতদিন আছে গুচ্ছ জিকের পুরো দায়িত্ব আমাদের উপর থাকবে। সেটা কত টাকা কি একটু পরে বলতেছি, তার আগে এই ক্লাসটা করো। দেখে এটা উত্তর করো, এটা উত্তর করো, তারপর আমরা দেখবো কারা কি উত্তর করতেছে। স্যার আচ্ছা, অনেকে হচ্ছে ক উত্তর দিতেছে। হ্যাঁ, ক ক ক। আর কোনো উত্তর? ভাইয়া কোশ্চেনটা দেখতে না। আচ্ছা ঠিক আছে, সরলাম আমরা সরে গেলাম। তুমি দেখো, তোমাকে সুযোগ দেবো ডেফিনেটলি। দেখি কারা পারো। আচ্ছা, সিরাজুম বলতেছো এ, পূর্ণিমা ক, সুমাইয়া সুরভি ক, জান্নাতুল ক, মাহফুজা এ, আমিনুর ক, বিনু, ওমর, আমিনুর। এখানে 24 কিংবা 25 ব্যাচের কারা আসো এসেছি, আর 23 ব্যাচের কারা একটু কমেন্ট করে জানাও, দেখতে চাই। তোমরা একটু উত্তর করো, তারপর দেখি। আচ্ছা, মোটামুটি অনেকে কিন্তু ট্রাই করছে স্যার, অনেকে ট্রাই করছে। এখন পিপিসি, ছোটবেলায় শুনছি পিভিসি পাইপ, হ্যাঁ এটা কি এরকম টাইপের কিছু? না, কি পিভিসি কি আমি তো বুঝি না। পিপিসি এর পুনরূপ সবাই হচ্ছে এবার সঠিক উত্তর দিতেছে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ বা উৎপাদন সম্ভাবনা রেখা। আচ্ছা, এই উৎপাদন সম্ভাবনা রেখা শব্দটা শুনে হচ্ছে কি মনে হইতেছে? আমি কিছু মনে হইতেছে না, আমি কিছুই মনে হইতেছে না। এই যে সম্ভাবনা আর উৎপাদন, যে কি পরিমাণ উৎপাদন সম্ভব, এরকম কোন একটা ইস্যু বুঝাইতেছে। আমি যতটুকু বুঝতেছি, কোন একটা জমিতে কি রকম উৎপাদন সম্ভব ওইটাকে কোন একটা রেখা দ্বারা প্রকাশ করা, এই বিষয়গুলা একটা জ্যামিতিক প্রকাশ। আর কেমন সেটা, এই বিষয়টা আরেকটু ভালো করে আমরা দেখি, যে রেখার বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও চলতি প্রযুক্তি সাপেক্ষে দুটি উৎপন্ন দ্রব্যের সম্ভাব্য বিভিন্ন সংমিশ্রণ বা কম্বিনেশন নির্দেশ করে। ভাই আমি এই কঠিন লেখার কিছুই বুঝি নাই, আমাকে এই চিত্রটা বুঝাইতে পারবা? এই চিত্র দিয়ে হচ্ছে বুঝাচ্ছি যে এই রেখাটাতে বিভিন্ন বিন্দুতে ধরো হচ্ছে এক্স দ্রব্য, ওয়াই দ্রব্য এই জায়গাতে দেওয়া আছে। এক্স দ্রব্য ধরে নিলাম আমরা ধান, আর ওয়াই দ্রব্য হচ্ছে গম। আচ্ছা, তুমি একজন কৃষক, আচ্ছা তুমি হচ্ছে গণিমিয়া, চাষাবুষা, তাই তো? তোমার নিজস্ব কোনো জমি নাই, তুমি অন্য জমিতে আবাদ করো। তো সেই জমিতে তোমার পক্ষে যদি গম উৎপাদন করো, ধর সর্বোচ্চ 35 মেট্রিক টন হচ্ছে তোমার গম উৎপাদন সম্ভব। আবার ধরো হচ্ছে তুমি যদি ধান উৎপাদন করো সর্বোচ্চ 45, এরকম সম্ভব। তো তুমি যাতে হচ্ছে সিদ্ধান্ত নিবা, তুমি ধান আর গম উৎপাদন করছো, কোনটা কতটুকু উৎপাদন করলে কোনটা কতটুকু হ্রাস বা বৃদ্ধি পাইতেছে উৎপাদন। আচ্ছা, এরকম যেমন এই চিত্রে যদি আমরা তাকাই, যে যদি আমার পক্ষে 30 মেট্রিক টন গম উৎপাদন করি, তাহলে আমার পক্ষে 20 মেট্রিক টন ধান উৎপাদন করা সম্ভব। আবার যখন হচ্ছে আমি গম উৎপাদনটা হচ্ছে 30 থেকে 20 কমাই দিলাম, তখন হচ্ছে আমার পক্ষে 35 মেট্রিক টন ধান উৎপাদন সম্ভব। এই যে দুইটা দ্রব্য বা দুইটা ফসলের উৎপাদনের সম্ভাবনাটাকে আমরা তুলনা করতেছি একটা রেখার মাধ্যমে, এই বিষয়টা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। এবার আমি বুঝাই কি বুঝছি। ভাই আমি গরিব মানুষ, আমি কি বুঝছি আমি একটু বলি। আমি অর্থনীতি বুঝি না, কিন্তু ও যেহেতু বুঝাইলো আমি ঠিক কি বুঝছি আমি বুঝাই। আমি গরিব মানুষ। ধরো তোমার একটা জমি আছে, এটা একটা জমি, এই জমিতে তুমি দুইটা ফসল উৎপাদন করবা, ধান আর গম। হ্যাঁ, এখন জমিটা ধরো 10%, 10%-এর 9% তুমি যদি ধান করো, ধানের উপর তার গম করতে পারবা না। 9% ধান করলে কত শতাংশ গম উৎপাদন করতে পারবা? 1%। তুমি যদি জমিতে 6% ধান করো, তাহলে 4% গম করতে পারবা। তাহলে আমি একটা জমিতে যেই দুইটা প্রোডাক্ট বা পণ্য উৎপাদন করব, একটা যদি বেশি উৎপাদন করে একটা কমে যাচ্ছে, আর একটা কমলে বাড়তেছে, এইটাকে একটা রেখা দ্বারা বোঝাইছে। আমি এবার বুঝাই। ধরো এইটা হচ্ছে আমি কি দ্রব্য করবো, একটা দ্রব্য, এটা হচ্ছে আরেকটা দ্রব্য। ধরো এই দ্রব্যটা হচ্ছে ধান, আর এই সাইডে যেটা দেখাচ্ছে পাট। এখন আমি এই জমির মধ্যে
এই দেখো 35 মেট্রিক টন, মানে এই পর্যন্ত কি করব, এই 30 মেট্রিক টন আমি হচ্ছে তোমার কি কি উৎপাদন করব, ধান করব। ধান করলে এখানে আমি করতে পারবো এই পরিমাণ, দেখো 20 করতে পারবো পাট, মানে মোট 50 করা যাচ্ছে এখানে এই জমিতে, 30 আর 20। কিন্তু আমি ধান কমাই দিয়া ধান করব তোমার এদিকে 20, তাহলে দেখো 20 করলে ওই ফাঁকা জায়গাটা এটা 35 বা 30 কাছাকাছি হয়ে যাবে তোমার পাট। তাহলে এই যে মাঝখানে যে গ্যাপটা থাকে, একটা করলে আরেকটা কতটুকু কমে যায়, এই সব ব্যাপারটাই হচ্ছে এটা নাকি, এই তো। আর এই যে আরেকটা চমৎকার জিনিস আছে, হ্যাঁ। এই যে হচ্ছে তুমি ওয়াই দ্রব্য 30 মেট্রিক টন বা 30 ইউনিট চাষ করার বদলে তুমি 20 ইউনিট হতে চাষ করতেছো, আর হচ্ছে এই যাতে হচ্ছে এক্স দ্রব্যের উৎপাদনটা বাড়ানোর জন্য। তো এইটার জন্য এক্স দ্রব্য যতটুকু বাড়তেছে সেইটার সুযোগ ব্যয় হচ্ছে এই ওয়াই দ্রব্য উৎপাদন তুমি কতটুকু ছাইড়ে দিতেছো, এই জিনিসটা বলা হচ্ছে সুযোগ ব্যয় বা অপরচুনিটি কস্ট। অপরচুনিটি কস্ট ব্যাপারটা হচ্ছে আমি ধান বেশি করতে গিয়ে আমার যেহেতু মনে হচ্ছে ধানটা দরকার, ধান করতে গিয়ে পাট একটু কম করলাম, এই যে পাটটা কম করলে কিছু জায়গা ছাইড়া দিলাম, এটারে বলে সুযোগ ব্যয়। যে একটা কোনো কিছুর উৎপাদন বাড়ানোর জন্য অন্য আরেকটা পণ্যের উৎপাদন যখন তুমি কিছুটা কমাইতেছো, সেই পরিমাণটা হচ্ছে সুযোগ ব্যয়। আচ্ছা, বাস্তবে যদি একটা উদাহরণ দেই, ধরো আমি বিয়ে করবো, এখন করবো না, তুই করবি এখন, আমি জানি, সমস্যা নাই। ধর সাইফুল, তুই বিয়ে করতে গেলি, যাওয়ার পর তুই 2টা মায়াকে দেখলি, একটা মায়ের বাড়ি হচ্ছে ধর চট্টগ্রাম, আরেকটা মায়ের বাড়ি হচ্ছে চাঁদপুর। কই বিয়ে করবে আমি জানি না, তারপরে বলতেছি। চট্টগ্রামের যেটা বাড়ি, ওর বাসা খাওয়ার ভালো, বাবার অনেক টাকা পয়সা আছে, কিন্তু মেয়ের ফুটানি করে, এটা একটা অপশন। আরেকটা যেটা চাঁদপুরের, মেয়েটা খুবই ভালো কিন্তু বাবার টাকা পয়সা নাই, তো তুই চিন্তা করলি যে মেয়েটা ভালোই হলেই হয়, টাকা পয়সা দরকার নাই, তো ভালো মেয়ের জন্য যে টাকা পয়সা ছাইড়া দিলি, সেটা হচ্ছে সুযোগ ব্যয়। হ্যাঁ, তাই তো, অপরচুনিটি কস্ট। হ্যাঁ, তাহলে এটাতে আমরা অপরচুনিটি কস্ট বুঝলাম, আর উৎপাদন সম্ভাবনা রেখার কোনটা কি দ্রব্য থাকে, কোনটা বাড়লে কি কমে, হাবি জাবি বংশম বুঝলাম। আচ্ছা, এখন বুঝাইলাম, কিন্তু পরীক্ষাতে তো হচ্ছে এত বড় বিশ্লেষণ বা ব্যাখ্যা আসবে না। কি আসবে? ঠিক আছে, পরীক্ষাতে আসবে ছোট ছোট এমসিকিউ, যেমন এই রেখাটার নাম হচ্ছে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। এটা কিন্তু আরেকটা নামেও হচ্ছে অনেকে ডাকা হচ্ছে প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার বা পিপিএফ। এই পিপিসি এর মানে হচ্ছে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, আর পিপিএফ মানে প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার। হ্যাঁ, এই দুটো পুনরূপ আসতে পারে, বা এটার সংজ্ঞা দিয়ে বলতে পারে এটা কি রেখা, হ্যাঁ, যে কি কে হচ্ছে ইন্ডিকেট করে। ওকে, বা এই ছবিটা দিয়েও যদি বলে এটা কি ইন্ডিকেট করে, ছবি দিয়ে দিতে পারে, কি বলবে তখন, এটা কি রেখা, উৎপাদন সম্ভাবনা রেখা, বা এটার ইংলিশ কি, প্রোডাকশন পসিবিলিটি কার্ভ বা প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার। ক্লিয়ার? আমি বুঝে গেছি, বেটা ওরা বুঝবে না। তোমরা বুঝছো কথাকে একদম ক্লিয়ার নাকি ভেজাল আছে আমাকে জানাও, যে আমরা যেভাবে পড়াচ্ছি বুঝতে পারতেছো কিনা। এভাবে দুজন যদি আমরা অ্যানালাইসিস করে পড়াই তোমাদের কেমন লাগতেছে একটু ভাইদের জানাও তোমরা, যে ভাই এভাবে পড়ান, এভাবে চালান, ঠিক আছে, একটু জানিয়ে দাও। হ্যাঁ, ঠিক আছে, ওকে, চলো সামনের দিকে যাই, সামনের দিকে আগাই। চমৎকার এক প্রশ্ন, সবার ড্রিম, সবার স্বপ্ন, একটা ছোট্ট এরকম খেলনা গাড়ি কিনা, বাস্তবে তো কিনতে পারবো না আমরা। বাংলাদেশের প্রেক্ষাপটে মার্সিডিজ বেঞ্জ গাড়িটি কি ধরনের পণ্য? যারা মার্সিডিজ বেঞ্জ সম্পর্কে শুনছো 99% হয়তো 1% হয়তো শোনো নাই, খুবই দামি গাড়ি, জোস গাড়ি, সুন্দর, গুগলে সার্চ দিয়ে দেখো। এখন বাংলাদেশের প্রেক্ষাপটে কি ধরনের পণ্য? পণ্য অনেক ধরনের হতে পারে, 4টা অপশন আছে, গিফেন দ্রব্য, পরিপূরক দ্রব্য, আবশ্যক পণ্য বা বেলবেন পণ্য। এই পণ্য অর্থনীতির খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, এখান থেকে তোমার প্রশ্ন চলে আসতে পারে, তাই আমরা এটা নিয়ে আজকে একদম ফান করে পড়বো ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে 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 ওকে, দেখি 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 তোমরা এইটা উত্তর করতে পারো কিনা। দ্রব্য সম্পর্কে যাদের আইডিয়া নাই তারা আজকে ক্লাসটা করো, ভুলে যাও না, এগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট। সো মার্সিডিজ বেঞ্জ বাংলাদেশের প্রেক্ষাপটে কি ধরনের পণ্য, গুডস, প্রোডাক্ট, যাই হোক একটু উত্তর করে জানাও, তারপর আমরা সঠিক উত্তরটা ব্যাখ্যা করে দেবো, ঠিক আছে? অলরাইট, ক্লাস বলতে স্যার ভালো লাগতেছে বলছে, কেউ বলতেছে বেলবেন পণ্য, কেউ বলতেছে হচ্ছে গিফেন পণ্য। দেখি কারা আর কি বলে। হ্যাঁ, আরো মতামত দিতে কোনো সমস্যা নেই, আমরা পূর্ণ ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাসী। পূর্ণ ব্যক্তি স্বাধীনতা, ঠিক আছে। আর তোমরা কিন্তু কমেন্টে এখনো লিখো নাই, এই যে এটা লিখে দাও। কেউ পরিপূরক দ্রব্য দিতেছে, আরে কি রে, যাক মতামত বাড়তেছে। আবশ্যক পণ্য কেউ দিতেছো না, কি ব্যাপার? কালি নাই কেন? কালি মনে হয় না একটা মার্সিডিজ বেঞ্জ হচ্ছে কেনা আবশ্যক জীবনে, আমার জীবন দরকার হয় নাকি? নিয়ে ঘুরবো একদম উড়াধুরা, রাইট? মাঝে মধ্যে রাস্তা দেখলে দাঁড়ায় যাই, ভালো লাগে দেখতে। এখানে লেখা আইতেছে না। আচ্ছা, তাহলে ওই একটু কষ্ট করে ওইটা একটু নিয়ে, ওই যে ওই ইয়াটা গ্লোবের পাশে দেখ, ইয়াটা আছে গ্লোবের পাশে, ওই মার্কেটটা ডান। ওকে, ঠিক আছে, কামন। আচ্ছা, তোমরা একটু উত্তর করো, আমরা দেখতেছি। হ্যাঁ, কোনো প্রবলেম নাই, আমরা সব কিছু করবো, ব্যাখ্যা করবো। তোমরা একটু কমেন্টে এটা লিখে দিও, @HIGHLIGHT। আমি আবার বলে দিচ্ছি, ছোটাতের HIGHTLIGHT। সবাই একটু এটা লিখে কমেন্ট করে দিও, একটু ফ্রেন্ডদেরকে মেনশন দাও। আগামী 1 মিনিট দেখতে চাই তোমরা একটু ফ্রেন্ডদেরকে মেনশন দিছো, কাইন্ডলি একটু আমাদের হেল্প করো, ভাইয়াদের হেল্প করো।
একটু এটা একটু লিখে দাও, @highlight লিখে দাও, একটু ফ্রেন্ডদের মেনশন দিয়ে দাও। সবাই বলতাছে যে এটা ঘটা বেশি দিচ্ছে, এই যে এটা স্যার এটা বানানটা হচ্ছে একটু ভুল আছে, এটা হচ্ছে ব্যাবলেন হবে আর কি, ব্যাবলেন চলে আসে একটু আগ পিছে হয়ে গেছে। আচ্ছা আচ্ছা ব্যাবলেন হবে না? হ্যাঁ কি হবে? ব্যাবলেন পণ্য। সরি এটা ব্যাবলেন হবে, একটু দুঃখিত, তোমরা একটু একটু কারেকশন করে নিও, আমি একটু কেমন জানি লাগতেছিল। আচ্ছা হ্যাঁ ব্যাবলেন পণ্য, ব্যাবলেন হবে, ঠিক আছে ব্যাবলেন। কি হবে? ব্যাবলেন হবে তাই তো? হ্যাঁ আচ্ছা এক সেকেন্ড আমি দেখতেছি কি করা যায়। ব্যাগে একটু সময় দিও তোমরা, কোনো প্যারা নাই, চিল। আচ্ছা ওকে কোনো প্রবলেম নাই। ব্যাবলেন না, ব্যাব লেন, সরি ব্যাবলেন তাই তো? হ্যাঁ একটু প্রবলেম হচ্ছে ব্যাবলেন এক একটা দিতে। ব্যাবলেন একার দিলেই তো তাই তো? ল একার, লটা কাটে করে করবে। একশো সেকেন্ড একার না এ, সরি একটু ওয়েট, একটু এদিকে একটু দেখতো অব্র চলে আস। হ্যাঁ ব্রো ওকে জাস্ট আমি বড় করে দিচ্ছি, সমস্যা নাই। ওকে দাদা তাহলে তোমরা ওকে আচ্ছা তোমাদের জন্য কারেকশন করে দিলাম, কারণ যাতে কেউ ভুল না বুঝো, এটা একটু ইম্পর্টেন্ট। চলো আমরা দেখি। তাইলে যারা ব্যাবলেন বললা তাহলে ঠিক আছে, উত্তর কি ঠিক আছে? হ্যাঁ উত্তর ঠিক আছে, ব্যাবলেন পণ্য ঠিক আছে। এইবার আরেকটা প্রশ্নের উত্তর করো, নিচের কোনটি চাহিদার শর্ত নয়? নিচের কোনটি চাহিদার শর্ত নয়, এটা একটু উত্তর করে দাও দেখি, তারপর আমরা পুরো ব্যাখ্যায় যাব। তোমরা যারা পারতেছো ভেরি গুড, তোমরা অনেক ভালো পরিশ্রমী এবং তোমরা জানো, বাট তোমরা নিজেদের যাচাই তো করতে পারতেছো যে প্রশ্ন পরীক্ষা কেমন আসে, সেটা আন্দাজ তো হচ্ছে, তাই ক্লাসটা করো তোমরা। নিচের কোনটি চাহিদার শর্ত নয়? স্যার অপশনগুলো কি? হ্যাঁ সেবা পাওয়ার ইচ্ছা, সামাজিক প্রত্যাশা পূরণ, ক্রয় ক্ষমতা বা সামর্থ্য থাকা, আর হচ্ছে অর্থ ব্যয়ের ইচ্ছা থাকা। ওকে ওকে দেখি 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 আপনারা একটু স্যার এটা উত্তর করে দেন দেখি 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 কারা উত্তর করতে পারতেছো? আচ্ছা অনেকেই মোটামুটি উত্তর করতেছো যে 5 নম্বর প্রশ্ন উত্তর কি হবে, যে নিচের কোনটি চাহিদার শর্ত নয়? সেবা পাওয়ার ইচ্ছা, সামাজিক প্রত্যাশা পূরণ, ক্রয় ক্ষমতা বা সামর্থ্য, অর্থ ব্যয়ের ইচ্ছা। ওকে আচ্ছা এটাও হচ্ছে সবাই মোটামুটি সঠিক উত্তরই দিতেছে, তাহলে উত্তর কি হবে? সামাজিক প্রত্যাশা পূরণ। এখন এটা একটু স্যার ব্যাখ্যা করা দরকার, রাইট? ওকে ব্যাখ্যা চলে আসছে। আচ্ছা ব্যাখ্যা আসলে চাহিদা জিনিসটা কি, যেমন আমার হচ্ছে এখন একটা এরোপ্লেন থাকলে খুব ভালো হইতো, রাইট? হ্যাঁ চাইলেই হচ্ছে পাসপোর্ট করে আমি এই দেশ ওই দেশ নিজের মতো হচ্ছে ঘুরতে পারতাম, হ্যাঁ বিলিয়নিয়ারদের মতো নিজের একটা বিমান থাকতো, কারো দিক তাকাই থাকা লাগতো না। আচ্ছা তো এটাও তো আমার একটা চাহিদা, আমার পাওয়ার ইচ্ছা আছে, আকাঙ্ক্ষা আছে, হ্যাঁ ঠিক আছে না? কিন্তু অর্থনীতি আমরা হচ্ছে আটকে দিতেছি। বড় লোকের একটা মেয়ে বিয়ে করার ইচ্ছা নাই? হ্যাঁ এটাও তো আছে, ওদেরও আছে আমাদেরও আছে। আচ্ছা এই টাইপের, কিন্তু অর্থনীতি আমার বলতেছে না এটা আমার চাহিদা না। কেন কেন চাহিদা না? এটা তো আমার কেনার ইচ্ছা আছে, এটা আমার পাওয়ার ইচ্ছা আছে। হ্যাঁ অর্থনীতি যাতে তোমার 3টা শর্ত হচ্ছে বাইন্ধে দিচ্ছে, যে 3টা শর্ত যদি পূরণ করতে পারো তাইলেই সে তোমার স্বীকৃতি দিবে যে হ্যাঁ এটা তোমার চাহিদা। কি শর্তগুলো কি? নাম্বার 1 তোমার কোন একটা পণ্য বা সেবা বা কোন একটা কিছু কেনার ইচ্ছা থাকা লাগবে। ইচ্ছা তো আছে, তাহলে হয়ে গেল। আছে, হ্যাঁ। এই দেখো দ্বিতীয় জায়গাতে আসছে যে সেটা কেনার জন্য ওই পরিমাণ অর্থ তোমার থাকা লাগবে, মানে ক্রয় ক্ষমতা, ওটা কেনার আমার সামর্থ্য থাকা লাগবে। হ্যাঁ ওইটা কেনার মতো তোমার সামর্থ্য থাকা লাগবে, এটা তো টাকা তোমার থাকা লাগবে, এটা তো নাই। তাহলে মিস্টার বিল গেটসের জন্য তো এটা একটা চাহিদা হইতে পারে, তার তো টাকা পয়সার অভাব নাই। হ্যাঁ আচ্ছা ধর মিস্টার বিল গেটস এসে বললো যে আচ্ছা ঠিক আছে একটা বিমানও পাওয়ার ইচ্ছা আছে আর আমার তো টাকা আছে, কিন্তু যত দাম চাইতেছে ওই পরিমাণ টাকা আমি দিতে চাইতেছি না, এত দামে আমি নিব না ভাই। টাকা আছে কিন্তু ওই টাকা ব্যয় করার ইচ্ছা নাই, আমার ব্যয় করার কোনো ইচ্ছা নাই। অর্থনীতি হলে দরকার নাই, চাহিদা না, ওইটা আমার চাহিদা না। না
তাইলে পরীক্ষা আসতে পারে নিচের কোন শর্তটি চাহিদার শর্ত, নিচের কোনটি চাহিদার শর্ত? এক, কোন দ্রব্য তোমার কেনার ইচ্ছা থাকতে হবে, ওইটা কেনার টাকাও থাকতে হবে, আবার তুমি ওই টাকা ব্যয় করারও আবার ইচ্ছা থাকতে হবে। এই তিনটা শর্ত হচ্ছে অর্থনৈতিক বাণিজ্য। যখন হচ্ছে এই তিনটা শর্ত তুমি পূরণ করতে পারবা তখনই শুধুমাত্র ওইটা তোমার চাহিদা। যেমন আমি ধরতে পারি এই ডাস্টারটা, হ্যাঁ এইটা আমার অবশ্যই ইচ্ছা আছে কিনতে হবে, কারণ আমার স্টুডেন্টের জন্য লাগবে। হ্যাঁ, আর এটার কয় টাকা ব্যাটার লাগছে? 100 টাকা মাত্র। হ্যাঁ, সামর্থ্য আছে। হ্যাঁ, আর টাকা যেহেতু ছিল, টাকা ব্যয় করলে এটা দিয়ে মুসলেই তো ওরা আমার কোর্সে ভর্তি হবে। কোর্সটাকে একটু পরে বলতেছি কোর্স কি কোর্স, বাট এটা হ্যাঁ এটার একটা এই যে ডাস্টারটা কিনা এটা তোমার একটা চাহিদা ছিল তখন, তাই আমি কিনে ফেলছি। হ্যাঁ ডান। হ্যাঁ, অর্থনীতি এটার স্বীকৃতি দেয়, মাইনে নিছে। আচ্ছা, ঠিক আছে, তো চাহিদা জিনিসটা কি? এইগুলা কি তাহলে? এইগুলা কি? আচ্ছা যাচ্ছি। অন্যান্য অবস্থায় স্থির থেকে একটা নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট দামে, হ্যাঁ, সময় এবং দাম নির্দিষ্ট সময়ে ভোক্তা কোন একটা দ্রব্য বা সেবার যে পরিমাণ কিনতে ইচ্ছুক ওইটারই তার হচ্ছে চাহিদা বলা হয়। তো চাহিদার শর্তগুলো আমরা দেখলাম। তো হচ্ছে চাহিদার না একটা বিধি বা একটা নিয়ম আছে, পৃথিবীর প্রত্যেকটা জিনিসের মতো চাহিদার একটা নিয়ম আছে। আচ্ছা, এই নিয়মটা কিরকম? ধর হচ্ছে কোন একটা দ্রব্যের কিনতে গেলে প্রথমে তুই কোন কি দেখো সেটার দাম কিরকম, কি অবস্থা, দাম কিরকম। এখন দাম যদি হচ্ছে খুব বেশি হয়, তুই হচ্ছে তেল কিনতে গেলি তুই কতটুকু তেল কিনবি? অল্প অল্প। হ্যাঁ। আবার দাম যদি হচ্ছে কম হয়, বেশি করে নিয়ে আসবো। হ্যাঁ, কখন না আবার হচ্ছে দামটা বাইরে যায়। যায়। এই যে হচ্ছে দাম বাড়লে হচ্ছে তোর চাহিদাটা কমে যাচ্ছে, আবার চাহিদাটা হচ্ছে বাড়তেছে কখন? যখন হচ্ছে দামটা কমতেছে। হ্যাঁ, এই যে দাম আর চাহিদার মাঝে কেমন একটা শত্রু ভাব বা বিপরীতমুখী সম্পর্ক। এই দাম আর চাহিদার বিপরীতমুখী সম্পর্কটা যে বিধির মাধ্যমে বা একটা নিয়মের মাধ্যমে হচ্ছে ব্যাখ্যা করে, ওইটাই হচ্ছে চাহিদা বিধি। ক্লিয়ার? হ্যাঁ, তাহলে দাম বাড়লে চাহিদা কমে আর দাম কমলে চাহিদা বাড়ে। এই যে ব্যস্তানুপাতিক সম্পর্ক, হ্যাঁ, এইটা যেই দ্বারা বোঝায় ওটা কি চাহিদা বিধি বলে। এইটা আবার কি তাহলে? এটা তো বুঝলাম না। এই চিত্রটার দিকে হচ্ছে তাকা। তো প্রথমে হচ্ছে আমরা ধরে নিলাম কোন একটা পণ্য হচ্ছে মার্কেটে 8, 10, 20 এরকম একটা ইউনিট আছে। এখন তুই হচ্ছে তোর কাছে যেরকম টাকা আছে তুই ধর কিনতে চাইতেছ, তোর পণ্যটার দাম হচ্ছে 1 টাকা। আচ্ছা, পণ্যের দাম 1 টাকা। তুই তখন তোর সর্বোচ্চ দিয়া হচ্ছে তুই 8 ইউনিট পর্যন্ত বেশি কিনতে চাইলি। আচ্ছা, কিন্তু যখন 2 টাকা হইলো, তুই কি আগের মতো কেনার মতো তোর সামর্থ্য বা ইচ্ছা থাকতেছে? না, এই যে কমে গেল, দেখলাম এই যে এখানে এসে কমে গেল, আমি একটু কম কিনতেছি। হ্যাঁ, তুই একটু কম কিনতেছ, তোর সামর্থ্য কমতেছে বা হচ্ছে এটার পিছনে ওই পরিমাণ অর্থ ব্যয় করে ইচ্ছাও কমতেছে। হয় না, আমরা হচ্ছে বাজারে চাল কিনতেছি, চালের দামটা বাইরে গেছে, কিনতাম হচ্ছে 7-8 কেজি, এখন কিনলাম 4-5 কেজি এরকম। আচ্ছা, আবার দাম যখন আরেকটু বাড়লো তখন চাহিদাটা আরো কমে যাচ্ছে, এখানে এসে এখানে আসছে, মানে আরো কমে গেল, আরো কমে যাইতেছে। হ্যাঁ, তো এই বিষয়টা হচ্ছে এই বিপরীতমুখী সম্পর্কের বিষয়টা হচ্ছে চাহিদা বিধি। আর এই চাহিদা বিধির কারণে হচ্ছে তোমার দাম বাড়লে হচ্ছে চাহিদা কমতেছে। আর চাহিদা যে রেখাটা, এই রেখাটা দেওয়া হচ্ছে বাম দিক থেকে ডান দিকে হচ্ছে নিচের দিকে যায়। হ্যাঁ, নিচের দিকে যায়, হ্রাস পাইতেছে। হ্যাঁ, হ্রাস পাইতেছে। এই চাহিদা রেখাটা ডান দিক থেকে বাঁ দিকে হচ্ছে নিম্নগামী হওয়ার মূল কারণ হচ্ছে এই চাহিদা বিধি। আচ্ছা, তাহলে এইখানে থাকে প্রাইস, পিতে প্রাইস। হ্যাঁ, এইদিকে হচ্ছে কোয়ান্টিটি, কত কিনবো। দাম যদি 1 টাকা হয় তাহলে আমি একটু বেশি কিনবো, এদিকে আসা পরে আমি 8টা কিনবো জিনিস। দাম যদি থাকে একটু বাইরে গেল আর একটু কম কিনবো, দাম আরো বাড়লে কম কিনবো, এই জন্য নিচের দিকে আসে। এইটাই তো? হ্যাঁ, এই তো নাকি আর কিছু? তাহলে এই রেখা ব্যাখ্যায় তো বোঝা সহজ। একটা কথা বলে না যে হচ্ছে দুনিয়াতে আইন আছে, আইন আবার ফাঁক ফোকরও আছে। মানে এই চাহিদা বিধি সবকিছু তো মিললো, কিন্তু এই চাহিদা বিধি কিছু কিছু জায়গায় সে দুর্বল হয়ে যায়, আগের মতো কাজ করে না। এইরকম বিষয়টারে বলা হচ্ছে চাহিদা বিধির ব্যতিক্রম। এই জায়গাতে প্রথমে আসা হচ্ছে রুচি বা অভ্যাসের পরিবর্তন, ঠিক আছে। দ্বিতীয়ত আসে আয়ের পরিবর্তন, বিকল্প পরিপূরক দ্রব্যের পরিবর্তন, ভ্যালবেন পণ্য, গিফেন দ্রব্য আর ভবিষ্যতের আশঙ্কা। এগুলো ব্যাখ্যা করা দরকার। এই জিনিসগুলো হচ্ছে যদি আসি রুচি বা অভ্যাসের পরিবর্তন, তুমি হচ্ছে ধরো আগে প্রত্যেকদিন সকালবেলা হচ্ছে তুমি রুটি খাইতা, কিন্তু এখন বললা যে না অনেকদিন যাবত হচ্ছে আমি রুটি খাইছি, এখন থেকে আমি ব্রেড আর কলা দিয়ে হচ্ছে খুব ভালো নাস্তা করবো। তাইলে তোমার বাড়িতে হচ্ছে আটার আগের যে একটা চাহিদা ছিল সেটা কি থাকতেছে? না, কমে গেছে। বাজারের দাম একই থাকলো আটার, তারপর তোমার বাড়িতে হচ্ছে আটার চাহিদা, এই নিয়ম তো মানতেছে না, নিয়মটা কিন্তু মানতেছে না। তাহলে যেগুলো নিয়ম না মানে এইগুলো হচ্ছে ব্যতিক্রম। তাহলে এখান থেকে এরকম প্রশ্ন আসতে পারে, চাহিদা বিধির ব্যতিক্রম উদাহরণ কোনটি নিচের? এইগুলো থেকে যে কোনো একটা আসলে দিতে হবে আমাদের, রাইট? আচ্ছা, তারপরে এরপরে আয়ের পরিবর্তন, তুমি বাজারে গেলা কিন্তু হচ্ছে তোমার কাছে এনাফ টাকা আছে, দাম কত ভালো, তোমার হচ্ছে বাড়ি থেকে বলে যে 5 লিটার তেল তুমি 5 লিটার নিয়ে আসো, তোমার কাছে এনাফ টাকা আছে। আচ্ছা, তাহলে কি হচ্ছে দাম বাড়লো তুমি হচ্ছে আগের মতো আনতে পারতেছো,
যখন তুমি হচ্ছে অনেক সামর্থ্যবান হয়ে গেছো, আচ্ছা। বা হচ্ছে তোমার ইনকাম হুট করে অনেক বেশি ফল করলো, তাহলে আর তুমি ব্যবসায় লস খেয়ে গেলা, হ্যাঁ, তাইলে হচ্ছে আগের মতো কনজিউম করতে পারবা তুমি কোন একটা পণ্য? না না না, পারতেছো না। কারণ হচ্ছে তোমার মার্কেটে তেলের দাম যাই থাকুক, তোমার এখন পকেটে টাকা কম, তুমি তাহলে চাহিদা বৃদ্ধির যে বিষয়টা ছিল এটা কিন্তু কার্যকর হচ্ছে না। তারপর বিকল্প পরিপূরক দ্রব্য কাহিনী, এটার কাহিনীটা হলো ধরো তুমি শরবত মিষ্টি করার জন্য চিনিও কাজ করে আবার গুড়ও কাজ করে। আচ্ছা, এখন ধরো চিনির দামটা বাইরে গেল, তুমি তখন গুড় কিনতেছো, গুড় কিন্তু আগের দামে আছে, আগের দামে থাকার পরও গুড়ের চাহিদা বাইরে যেতেছে, কারণ ওই যে একটা বাইরে গেছে। যে বিকল্প বা পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে হচ্ছে একটার দাম অন্যটার চাহিদার ক্ষেত্রে ইয়া করে, কিন্তু হচ্ছে চাহিদা বৃদ্ধি কি বলতেছে, দাম যদি হচ্ছে বাড়ে কমে তাহলে চাহিদা বাড়বে কমবে, তো এটা হচ্ছে চাহিদা বৃদ্ধি ব্যতিক্রম। এরপর আসে ভেলবেন পণ্য, ওই যে মার্সিডিজ বেঞ্চমার্ক, যেই ধরনের জাঁকজমকপূর্ণ বা যেই বিষয়গুলো তোমার প্রেস্টিজের সিম্বল, যে হচ্ছে সমাজে তোমার একটা মান সম্মান ইজ্জতের একটা বিষয় হচ্ছে তোমার সাথে জড়িত, ওই ধরনের ক্ষেত্রে কি হয়, যেমন রোলস রয়েস গাড়ি, ওইটার প্রাইস হয় যত বাড়াই দেখ, যে আগের বারের তুলনায় 20% বাড়াই দিছে দাম, এরপর এটা চাহিদা কমবে না, কারণ ওইটা হচ্ছে এমন কনজিউমারদের কি তারা হচ্ছে টার্গেট করে যারা হচ্ছে টাকা বিষয় না, টাকা দিকে তাকায় না, টাকার বা হচ্ছে আমি সমাজে প্রেস্টিজ হোল্ড করে ওরা। আচ্ছা, তো ওই ধরনের পণ্যের ক্ষেত্রে দাম যতই বাড়ে দাম বিষয় না, কিছু কিছু ক্ষেত্রে কি দাম বাড়লে ওদের চাহিদাও বেড়ে যেতে পারে। ওরে ভাই, তাহলে এটা তো উল্টা যেতেছে, প্রেস্টিজ জড়িত, যে দাম যেতে পারছে সবাই এটা কিনতে পারবে, আমি পারলে আমি সেরা। হ্যাঁ, আচ্ছা, তারপরে একটা বিষয় গিফেন দ্রব্য। গিফেন দ্রব্য হচ্ছে নিত্য নৈমিত্তিক ক্ষেত্রে তোমার যা যা লাগতেছে, আমার প্রতিদিন যা যা লাগে, চাল ডাল তেল মেল যা, যদ্দূর ভাত খাইতেছো, চালের দাম বাইরে গেল, তো চাল কিন্তু ভাত কিন্তু ওইটুক তোমার খাওয়া লাগতেছে, তাহলে দাম বাড়লে দাম চাহিদা কমবে না, খাবারটা ওই রকমই খাইতেছো, হয়তো কেনার সময় কম কিনতেছো, কিন্তু মান্থলি তোমার যদি হচ্ছে আগে 10 কেজি তোমার লাগতো চাল, এখন 10 কেজি চালই লাগবে, ঠিক আছে? আগে হয়তো একবারে 10 কেজি কিনতা, এখন হয়তো 2 কেজি চাল তোমার কিনতে হবে। তো গিফেন দ্রব্য বা নিত্য নৈমিত্তিক কাজে যেগুলো লাগেই লাগে, এই ধরনের বিষয়গুলোর ক্ষেত্রে হচ্ছে চাহিদা বৃদ্ধি কার্যকর হয় না। আর ভবিষ্যৎ আশঙ্কা, এটা সবচাইতে সুন্দর উদাহরণ পাবা, হুট করে যখন বাংলাদেশে পেঁয়াজের দাম বাইরে গেল না, আচ্ছা, পেঁয়াজের দাম বাড়লে তো চাহিদা কমার কথা ছিল, মানুষ আমি কিনবো না, দাম বাড়ছে আমি কিনবো না, কিন্তু বাংলাদেশের মানুষ কি করলো, এই তো দাম বাড়া শুরু করেছে, সামনে তো এখন হচ্ছে 150 টাকা কেজি হয়েছে, কালকে তো 250 টাকা কেজিও হইতে পারে, এক কাজ করি 5 কেজি কেনার দরকার ছিল, এখন 10 কেজি কিনে আমি স্টোরে রাখে দেই, দাম বাড়লে চাহিদা বেড়ে যেতেছে। আচ্ছা, ঠিক আছে, মানুষ যখন হচ্ছে ভয় পায় যে ভবিষ্যতে এটার দাম আরো বেড়ে যেতে পারে, আবার অনেক সময় এমন হইতে পারে যে ভবিষ্যতে তুমি চিন্তা করলে এটার দাম আমি একটু রইয়া থাকি, ভবিষ্যতে আরো কমতে পারে, আচ্ছা, ঠিক আছে, কমছে ভবিষ্যতে আরো কমতে পারে, এই ধরনের প্রত্যাশা যখন আসে তখন স্বাভাবিক চাহিদা বৃদ্ধিটা আর কাজ করে না। তাইলে এই হইছে পুরো ব্যাপারটা, তোমরা কি বুঝছো? বুঝলে জানো যে ভাই বুঝছি, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। সো আমরা সামনের দিকে যাবো, আরো অনেক 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 জটিল জটিল বিষয় আছে, তোমরা বুঝার মতো আছে, কমন পড়ার মতো আছে, একটু সবাই সামনের দিকে আমরা দেখবো আর কি কি আছে। হ্যাঁ স্যার, ওকে, আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে। এই যে বিরিয়ানি, কাচ্চি, পরিপূরক দ্রব্য, বা কার কোনটা পরিপূরক জানাই দাও, ঠিক আছে। আচ্ছা, তাহলে তোমরা কি বুঝছো? আচ্ছা, তাহলে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। বাজার, ভাই কোন বাজার কোন ধরনের, এখান থেকে বারবার প্রশ্ন আসে না? হ্যাঁ, এটা থেকে প্রশ্ন আসতে পারে, ইন্টারমিডিয়েটে বা কলেজ লাইফে, একাডেমিক লাইফে বোর্ড বইও আসে, এবং তোমরা যারা গুচ্ছ জিকের জন্য পড়বা তাদেরও এই টপিকটা অনেক গুরুত্বপূর্ণ, খুবই খুবই গুরুত্বপূর্ণ, এবং একাধারে এটা আরো কি কঠিনও বটে, খুবই কনফিউজিং। আচ্ছা, এই বোর্ডের সাথে মিলে দাঁড়াবে সময়, এই অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে গেলেই হচ্ছে মাথা হচ্ছে আউলে যেতেছে, এতগুলা বাজারের প্রকারভেদ মিলে যায়। তাহলে স্বল্প সংখ্যক বিক্রেতার বাজারকে কি বাজার বলে? অপশনগুলো কি সাইফুল? হ্যাঁ, অপশন আছে একচেটিয়া বাজার, মনোৎসনী বাজার, অলিগোপলি বাজার আর প্রতিযোগিতামূলক বাজার, এই চারটা অপশন আছে। তো তোমরা একটু উত্তর করো, তারপর আমরা দেখব। হ্যাঁ, আমাদের ক্লাসে তো বেশি অলিগোপলি, ঠিক আছে। তোমরা এই ক্লাসটা পাচ্ছ আমার গুচ্ছ জিকের যে মডেল টেস্ট যে ব্যাচটা রয়েছে, সেখানে কি পাচ্ছ একটু পরে খালি শুনে যাও, অ্যাড হইতে হবে না, শুনে যাও কয় টাকা পাচ্ছ, অবাক হয়ে যাবে সবাই। আচ্ছা, এটা একটু উত্তর করার পর আমরা একটু ব্যাখ্যা করবো। এটা কি হবে? স্বল্প সংখ্যক বিক্রেতার বাজার, মাথায় রেখে স্বল্প সংখ্যক বিক্রেতা বলছে, ক্রেতা বলে নাই, কি হবে দেখি কারা অর্থনীতিরা বুঝো পারো পড়ছো, তুমি তোমার কমেন্ট করে জানাও, ভুল হোক সমস্যা নেই, আমরা দেখি কারটা উত্তর সঠিক। হ্যাঁ, কেউ দিলে হচ্ছে যে একচেটিয়া বাজার, কেউ দিতেছে অলিগোপলি। হ্যাঁ, আরো মতামত দাও, যত মতামতের ভ্যারাইটি দিতে পারো, দেখি কার কিরকম। এই যে মনোৎসনীটা কারো পছন্দ হইতেছে না, এখনো প্রতিযোগিতামূলক কারো পছন্দ হইতেছে না। আচ্ছা, এই সবাই একচেটিয়া আর অলিগোপলিতেই পড়ে আছে, হচ্ছে না একচেটিয়া অলিগোপলি, একচেটিয়া অলিগোপলি, আর কোন উত্তর? আরে ভালো প্রতিযোগিতা হইতেছে এই দুইটার মাঝে, একচেটিয়া আর অলিগোপলি। ক আর গ এর মধ্যে প্রতিযোগিতা, দেখি তারা
কি বলে। আজকে যারা ক্লাসটা করবা এবং আজ ক্লাসের পর যারা সিদ্ধান্ত নিবা তারা গুচ্ছজিকে বলি তারা এইচএসসি 25-24 একাডেমিক লাইফে সাইন করবা, সেই সিদ্ধান্ত কি একটু পরে বলতেছি। ওকে, তাহলে আমরা দেরি না করে ওদেরকে একটু যাক। অবশেষে আরেকজন পাওয়া গেল, সে হচ্ছে যে মনুপসনি বাজার। একটা ভোট পাইছে ভাই মনুপসনি, সে এটাও বলতেছে। হ্যাঁ, একটা ভোট পাইছে অন্তত। হ্যাঁ, আরো একজন আয়সা হচ্ছে ঘ। আরে সবাই ভোট পাইছে, দেখছো, বাদ যাবে না কেউ। প্রতিযোগিতামূলক বাজার, বাদ যাবে না একটি শিশু। হ্যাঁ, আচ্ছা স্যার, এই টপিকটা আমরা একটু ঠান্ডা মাথায় বুঝবো, একবার বুঝলেই আর সারা জীবন প্যাচে পড়তে হবে না। একটু স্যার একটু ওদেরকে আমার কাছে ঠান্ডা মাথায় একটু বুঝাবেন। চলেন আমরা যারা উত্তর করছো অলিগোপলি, অলিগোপলি, রাইট, তাদের উত্তরটা সঠিক হয়ে গেছে। 7 কারোর। এইবার স্যার এটার পুরা ব্যাখ্যাটা আপনি করবেন। এই বাজারের যে পুরো যে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের যে যতগুলো প্রকারভেদ আছে, কয়টা আছে? 1 2 3 4 5 6, 6টা একসাথে মাঝে মধ্যে আমাদের খুব কনফিউজ হয়ে যায়। আরো কিছু আছে, এগুলো হচ্ছে বেশি প্রচলিত বা বেশি গুরুত্বপূর্ণ। তাহলে এইগুলাকে স্যার যদি আপনি এখানে দ্বারা একটু ব্যাখ্যা করে দিতেন ওদেরকে। আচ্ছা, ওকে, অলরাইট। প্রথমে আসা হচ্ছে আমাদের একচেটিয়া বাজার। একচেটিয়া শব্দটা বললে হচ্ছে আমরা বুঝি যে কোনো একজনের কাছে আমরা সবাই আটকা পড়ে গেছি, এরকম একটা বিষয়। যে যখন কোনো একটা বাজারে শুধুমাত্র একজনই বিক্রেতা আছে, তার কাছ থেকেই তোমার পণ্য কিনতে হবে, যত কনজিউমার আছে বা হচ্ছে ক্রেতা আছে, তখন সেই মার্কেটটাকে বলা হচ্ছে একচেটিয়া বাজার বা মনোপলি মার্কেট বা মনোপলি মার্কেট। দ্বিতীয় আসে আমাদের, আমি যেটা বুঝলাম, একচেটিয়া বাজার বা মনোপলি মার্কেট বলতে এখানে বিক্রেতাকে প্রাধান্য দেয়। ওই বিক্রেতা, ধরো দোকান একটা, ওই কমিউনিটি, ধরো তোমাদের আশেপাশের গলিতে দেখবে একটা দোকান আছে, আশেপাশে অনেক মার্কেট না, কারণ ওই দোকানটাতে যখন তুমি সকাল হয় দেখবা 5 6 7 জন 8 জন মানুষ ওই দোকানে কিছু কিনতে চায়, কেউ তেল, কেউ হচ্ছে নুন, কেউ হচ্ছে মুড়ি, কেউ হচ্ছে আটা। তাহলে এই যে বিক্রেতা যখন দেখলো তার অনেকগুলো ক্রেতা, কিন্তু সে একাই এখানে রাজা, সে তার মতো দাম আঁকতে পারবে, কোয়ালিটি বাড়াইতে কমাইতে পারবে, তার একটা এক্সট্রা পাওয়ার, এটা কিন্তু মনোপলি বলে। অবশ্য বলে না, এই আমার সাথে এখানে মনোপলি সৃষ্টি করিস না, মানে তুই নিজের হ্যাডম দেখাইস না। তো যেখানে একজন ক্রেতা থাকবে একটা নির্দিষ্ট জায়গায়, একটা নির্দিষ্ট ভূখণ্ডে, একটা অঞ্চলে, আর ক্রেতারা সবাই তার উপরে নির্ভরশীল থাকবে। অনেক সময় ওই বিক্রেতার প্রতি তাদের মন খারাপ হইলেও, কোনো আচরণে রুষ্ট হইলেও কিছু বলতে পারবে না, কারণ ওই ক্রেতাই ওইখানে রাজা। এরকম বাজারকে ইংলিশটা খুব ভালো করে পড়তে হবে না স্যার? অসময় ইংলিশটা হতে পারে মনোপলি মার্কেট মানে কি, ইংরেজি প্রতিশব্দগুলো আসে তো, যে এটা ইংরেজি শব্দ কি, কোনটা এই বাংলাটা ইংরেজি এভাবে আসে, এরকম আসে। তাহলে একজন মাত্র বিক্রেতা, অসংখ্য ক্রেতা, পণ্যের যোগান থাকে নিয়ন্ত্রিত। হ্যাঁ, পণ্যের যোগানটা হচ্ছে ওই জায়গায় যে বিক্রেতা সেই নিয়ন্ত্রণ করে যে আমি আর যতটুকু খুশি আমি বিক্রি করব, এই যাতে কারো কোনো হস্তক্ষেপ বলার নাই। ঠিক আছে, এটা হচ্ছে কি একচেটিয়া বাজার বা ইংলিশে মনোপলি মার্কেট। তারপর দ্বিতীয় আসে আমাদের একচেটিয়া প্রতিযোগিতামূলক। খেয়াল করে এখানে একচেটিয়া আবার হচ্ছে প্রতিযোগিতামূলক, দুইটা শব্দ একটু কন্ট্রাডিক্টরি মনে হয় না? আচ্ছা, জিনিসটা বোঝায় যে মনোপলিস্টিক কম্পিটিটিভ মার্কেট। এই যাতে যেটা হয় যে বহু সংখ্যক বিক্রেতা থাকে, তারা তাদের পণ্যের গুণগত মানের মাধ্যমে কিছু সংখ্যক ক্রেতার উপরে তারা একটা একচেটিয়া প্রভাব হচ্ছে বিস্তার করে। ঠিক আছে, এই ধরনের মার্কেটটাই হচ্ছে বলা হইতেছে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার। তো এইটার উদাহরণ আমরা কিরকম হইতে পারে, ধরো হচ্ছে আমরা যারা হচ্ছে অনেকে স্যামসাং ফোন ইউজ করি, কেউ আবার রিয়েলমি, ওকে, আবার কেউ আইফোন, কেউ আবার নাথিং ফোন, নাথিং ফোন। আচ্ছা, তো এই ধরনের ক্ষেত্রে কি হয়, যেমন অ্যাপেল কোম্পানি যেটা করে, সে তার পণ্যের গুণগত মান এত ভালো দেয়, অ্যাপেল হচ্ছে সিকিউরিটি বলো, মোবাইলের ফাংশনিং বলো, ক্যামেরা বলো, শুধু ব্যাটারি ব্যাকআপটা খারাপ সেটা আলাদা বিষয়। আচ্ছা, কিন্তু অন্যান্য বিষয়ে সে এত ভালো সার্ভিস দেয় যে একটা অ্যাপেল ইউজার পরবর্তীতে অন্য ফোনে শিফট করলে পারফরমেন্স নিয়ে সে আর সন্তুষ্ট থাকতে পারে না। আচ্ছা, তো তার সাইকোলজিতে কিন্তু একটা বিষয় সেট হয়ে যায়, আচ্ছা অ্যাপেলের পারফরমেন্স বা গুণগত মান অনেক ভালো, আমি নেক্সট যদি কোনো একটা ফোন কিনি তাহলে হচ্ছে আমি অ্যাপেলটাই সে হচ্ছে প্রেফার করে। তার মধ্যে দেখো যে একটা সাইকোলজিক্যালি তারা হচ্ছে অ্যাপেল অনেকটা প্রভাব বিস্তার করছে। এই ধরনের মার্কেটটারই বলা হচ্ছে যে একচেটিয়া প্রতিযোগিতামূলক। এই যাতে প্রত্যেকটা প্রতিষ্ঠান বা প্রত্যেকটা ফার্মই হচ্ছে তার টার্গেটেড একটা গ্রুপ থাকে, সেটার উপর একটা একচেটিয়া প্রভাব বিস্তার করতে পারে। আচ্ছা, তাহলে একচেটিয়া আবার প্রতিযোগিতামূলক বাজার, এটা মানেটা আমি যেটা বুঝলাম, দেখো একটা মার্কেটে বিক্রেতা অনেক থাকবে, ক্রেতা অনেক থাকবে, ঠিক আছে। এখন বিক্রেতা অনেক থাকলেও কোনো একটা বিক্রেতা বা কোনো একটা কোম্পানি তারা এমন প্রোডাক্টে এত সুন্দর কিছু আনবে যাতে কিছু ক্রেতা ওই প্রোডাক্টের মান দেখে অন্তত হইলেও ওইটা বারবার কিনবে, তাইলে যে গুণগত মানের উপর সন্তুষ্ট, তাহলে সে একচেটিয়াও হইলো
আবার এদিকে অনেকেও ক্রেতাও আছে, বিক্রেতাও আছে, দুইটা কিন্তু হলো, তাই এই দুইটাকে একসাথে বলে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার বা মনোপলিস্টিক কম্পিটিশন মার্কেট। এরপর আসে হচ্ছে ডুওপলি বাজার বা হচ্ছে ডুওপলি মার্কেট। তো ডুও শব্দটার মানে হচ্ছে তোমরা বুঝতেছো দুই। আচ্ছা, আর আরেকটা জিনিস মনে রাখবে যে পলি শব্দটা থাকলে এই শব্দটা হচ্ছে তোমার বিক্রেতাকে নির্দেশ করে। আচ্ছা, ঠিক আছে, যে ডুওপলি মানে হচ্ছে দুইজন বিক্রেতা আর অসংখ্য ক্রেতা। তো এই ধরনের ক্ষেত্রে কেমন হইতে পারে যে কোনো একটা মার্কেটে ধরো হচ্ছে অসংখ্য বিক্রেতা আছে, ধরো হচ্ছে তোমার গ্রামে যদি দেখো যে যখন ফসল হচ্ছে আবাদ হইলো, ফসল হচ্ছে ঘরে তুললো, হ্যাঁ, তো ওই ক্ষেত্রে অনেক সময় বাংলাদেশের সরকার নিজে হচ্ছে কৃষকদের থেকে কিছু পরিমাণ শস্য কালেক্ট করতেছে। আবার কাছাকাছি হচ্ছে যে মিল কারখানাগুলো আছে বা হচ্ছে এই গুদাম করে রাখে যে ব্যবসায়ী শ্রেণী আছে, তাদের হচ্ছে কোন একটা বড় ইন্ডাস্ট্রি এসে সে হচ্ছে কাঁচামালটা কিনে নিয়ে যায়। সরকারও কিছু কাঁচামাল নিতেছে, ওরাও কিছু কাঁচামাল নিতেছে, এই যাতে হচ্ছে দুইজন ক্রেতা, সরি না এইটা একটু হচ্ছে আমাদের ভুল হয়ে গেছে। আমি বলি বিক্রেতা হচ্ছে দুইজন আর ক্রেতা হচ্ছে অসংখ্য। আমি বলি মনোপলি মানে ধরো এই জায়গায় একজন বিক্রেতা থাকে, তার উপর নির্ভর করে থাকে সকল ক্রেতারা। সেম জায়গায় যদি একজন জায়গায় দুইজন হয় কোনো সমস্যা আছে না? এটার উদাহরণটা হচ্ছে আমি একটু ক্লিয়ার করি, এতক্ষণ হচ্ছে ভুল ট্রেকে চলে আসলাম, দুঃখিত। দুইজন বিক্রেতা, যেমন হচ্ছে আমাদের বিদ্যুৎ লাইন সরকারি একটা প্রোভাইড করতেছে অবদা বিদ্যুৎ, যেটা আরেকটা হচ্ছে পল্লী বিদ্যুৎ। এই জায়গায় দেশের প্রত্যেকটা নাগরিকই হচ্ছে হয় পল্লী বিদ্যুতের আওতায় বিদ্যুৎ নিতেছে অথবা অবদা লাইন। এরকম কোনো একটা মার্কেটে যখন হচ্ছে দুইজন বিক্রেতার উপরে সব কনজিউমার হচ্ছে ডিপেন্ড করতে হয়, সেটা হচ্ছে ডুওপলি মার্কেট, রাইট? হ্যাঁ, ওকে। এরপরে দ্বিপাক্ষিক একচেটিয়া বাজার, বাইল্যাটারাল মনোপলি মার্কেট মানে কি? দুই পক্ষ এই যাতে একচেটিয়া, জিনিসটা একটু রহস্যময় না যে ক্রেতাও একচেটিয়া বিক্রেতাও একচেটিয়া, আবার এই যাতে বলা হয়েছে অনেকটা গোপনে সম্পাদিত হয়। আমি এবার এটা বুঝাই ভাই, এখানে কিছুই না, একজন ক্রেতা একজন বিক্রেতা, একজন ক্রেতা একজন বিক্রেতা, এবং তাদের মাঝখানে যেই বেচা কেনাটা হয় এটা একটু গোপনে হয়। ধরো ও হচ্ছে বাংলাদেশ, আমি হচ্ছি যুক্তরাষ্ট্রের কোন একটা কোম্পানি, ও বলতেছে আমাদের দেশের সামনে যুদ্ধ হইতে পারে, আমাদের এরকম একটা জেট বিমান লাগবে, একটা ফাইটার বিমান লাগবে, এমন ভাবে বানাবা এটা তুমি অন্য কাউকে এই কোয়ালিটি দিবা না। এবং যেহেতু এটা একটা যুদ্ধের অস্ত্র বা একটা কোনো ধরনের একটু গোপনে এটা কনফিগারেশনটা অন্য কারো বলতে পারবে না, অনেকটা গোপন হচ্ছে এই চুক্তিগুলো সম্পাদিত হয়, সময় মতো ডেলিভারি দেওয়ার পর অন্যরা জানতে পারতেছে। ডেলিভারি যে দুই পক্ষই হচ্ছে ক্রেতাও একজন এই যাতে বিক্রেতাও একজন, এও এর দাম হাঁকতে পারতেছে যে এরকম দাম দিতে হইব, এও বলতেছে যে আমার প্রোডাক্টের মান এত বাড়াইতে হবে। তো যারা হচ্ছে মোটামুটি ভূ রাজনীতির খোঁজ খবর রাখে তারা জানে যে অনেক সময় হচ্ছে কিছু স্পেশাল আইটেম হচ্ছে প্রডিউস করে, সেই এই দেশটাই শুধুমাত্র ড্রোন হইতে পারে বা যুদ্ধাস্ত্র হইতে পারে, পাবে না। এরকম একটা মার্কেটটাই হচ্ছে দ্বিপাক্ষিক একচেটিয়া মার্কেট। তোমার কবে ডেলিভারি লাগবে পণ্য বলো? এই আচ্ছা গোপনে তো, আচ্ছা গোপনে, তাহলে গোপনে এখন দিব না। আচ্ছা তারপরে কি এই যে আজকে যেটা নিয়ে প্রশ্ন ছিল, রাইট? এটা নিয়ে প্রশ্নটা ছিল যে স্বল্প সংখ্যক বিক্রেতার বাজার। তো এই ধরনের মার্কেটে কিছু সংখ্যক বিক্রেতা থাকে বা কিছু অল্প কিছু ফার্ম থাকে, তারা মোটামুটি সমগোত্রীয় প্রোডাক্টই কাছাকাছি বিক্রি করতেছে। তো তারা তাদের গুণগত মান দিয়ে হচ্ছে তাদের কনজিউমারও হচ্ছে দখল করতেছে, কনজিউমারদেরও হচ্ছে রিচ করতেছে। আচ্ছা, তো তাদের ক্ষেত্রে যেটা হয় যে একজনের সিদ্ধান্ত আবার অন্যজনের প্রভাবিত করে, এই যাতে হচ্ছে বলা আছে। আচ্ছা আচ্ছা, এই যে শর্ত দেখ, স্বল্প সংখ্যক বিক্রেতা, হোমোজিনিয়াস প্রোডাক্ট, আর হচ্ছে তারা একজনের সিদ্ধান্ত আরেকজনের হচ্ছে প্রভাবিত করে। এরপরে ইভেন তারা সিন্ডিকেট গঠন করে দামকেও হচ্ছে প্রভাবিত করতে পারে, দাম বাড়াইতেও পারে, দাম কমাইতেও পারে। এইটার একটা উদাহরণ কি হইতে পারে, যেমন বাংলাদেশের তেল কোম্পানিগুলো যদি আমরা চিন্তা করি, যারা হচ্ছে যেমন সয়াবিন তেল দেয়, তীর দিতেছে, বসুন্ধরা দিতেছে, রাইস ব্রান অয়েল, এরকম অনেকগুলো কোম্পানি আছে, অল্প সংখ্যক, খুব বেশি না। বা আমরা যদি গ্যাসের কথা বলি, বসুন্ধরা এলপিজি গ্যাস, যমুনা দিতেছে, বা এরকম কিছু কিছু কোম্পানি আছে। তো তাদের একজন যদি তাদের প্রাইসটা হুট করে কমাই ফেলে, তার সেল বাড়তেছে, অন্যদের সেল কমে যেতেছে, একজনের সিদ্ধান্ত আরেকজনের দিকে হচ্ছে প্রভাবিত করতেছে। তো এরকম স্বল্প সংখ্যক বিক্রেতার এই বাজারটাকে বলা হচ্ছে অলিগোপলি বাজার, যেটা হচ্ছে এমসিকিউতে ছিল যে স্বল্প সংখ্যক বা মুষ্টিমেয় বিক্রেতার বাজার বলা হয় এই অলিগোপলি বাজার। এটা নিয়ে আমি স্টাডি করছিলাম, আমি কয়েকটা পয়েন্ট পাইছি। আমি এইটা পড়ানোর আগে আমি একটা উদাহরণ দিই। ধরো এই যে আমি পড়াচ্ছি সাধারণ জ্ঞান, এরকম আরো 4-5 জন পড়াইতে পারে। তো এখানে যেটা হয় যে ধর আমি আমার বেস্ট মার্কেটিংটা করব,
নতুন কেউ পড়াইতে যদি আসে তার থেকে বেশ দেওয়ার চেষ্টা করব। কেউ দিচ্ছে 5,000 টাকার কোর্স, আমি ভাবতেছি যে না একটু কমায়া 299 টাকার মধ্যে একটা কোর্স দেই, তাহলে আমার কারণে অন্যরা আবার বলতেছে এই ও এত কমাই দিল কেন, সবাই মিলে একটা সিন্ডিকেট করতেছে আমারে হারাই দেওয়ার জন্য। বিভিন্ন এই যে কয়েকজন বিক্রেতা থাকবে এবং তারপর হচ্ছে একজন সিদ্ধান্ত অন্যকে প্রভাবিত করবে, সিন্ডিকেট গঠন করবে, এইগুলো হচ্ছে মূলত এটাতে মূল শর্ত কিন্তু একটাই যে বিক্রেতা অল্প পরিমাণ হাতে গোনা কয়েকজন থাকবে, দুইয়ের অধিক, হ্যাঁ 2 এর অধিক, হ্যাঁ এরকম। আচ্ছা তারপরে কি? এরপর আসে মনোপশ্রেণী মার্কেট বা হচ্ছে মনোপশ্রেণী বাজার। তো এই ধরনের বাজারে যেটা হয় যে এতক্ষণ তো বলছি যে পলি থাকলে হচ্ছে বিক্রেতাকে হচ্ছে নির্দেশ করে, আর সোনি থাকলে হচ্ছে এটা ক্রেতাকে নির্দেশ করে, যে এই মার্কেটে শুধুমাত্র একজনই ক্রেতা থাকবে, আচ্ছা আর কোনো ক্রেতা থাকবে না, অসংখ্য বিক্রেতা থাকবে। এটাই, ক্রেতা একজন, কিনতে আসবে একজন। ধরো একটা জায়গা, নির্দিষ্ট জায়গা, ঠিক আছে, তুমি দেখবা যে বিশেষ করে রাশিয়া বা অন্যান্য বিভিন্ন জায়গায় প্রতি বর্গ কিলোমিটারে মানুষ খুব কম থাকে, একজন দুজন বাজারে যাইতে পারে, কিন্তু দোকান অনেকগুলো। এটা অনেক বাস্তবিক উদাহরণ হতে পারে, তোমরা বই দেখবা। সো মাথায় রাখবা একজন মাত্র ক্রেতা, কিন্তু বিক্রেতা কয়জন? বিক্রেতা আছে এই জায়গাতে অসংখ্য। তাহলে এটা হচ্ছে কি যেমন হচ্ছে তুমি যদি চিন্তা করো হচ্ছে যে তামাক চাষ যে জায়গাতে হয়, তামাকটাকে কিন্তু সব কোম্পানি চাইলেই কিনে ফেলতে পারতেছে না, কারণ তামাকের একটা ইউজ আছে। আচ্ছা, তো কোন একটা দেশে, যেমন সমাজতান্ত্রিক দেশে এই ধরনের বিষয়টা অনেক সময় হয় যে রাষ্ট্র নিজেই সরাসরি কিনতেছে পণ্যটা, অন্য কেউ কিনতে পারবে না, এরকম ক্রেতা হয়ে যায় একজন, বিক্রেতা অসংখ্য। কৃষক শ্রেণী তখন হয়ে যায় বিক্রেতার আসনে চলে যাচ্ছে, আর হচ্ছে যে কিনতেছে সে হচ্ছে রাষ্ট্র হচ্ছে ক্রেতার আসনে চলে যাচ্ছে। এটা একটু সুন্দর করে বুঝতে হবে। ধরো একটা গ্রামে কয়েকজন কৃষক ধান চাষ করলো, 10 জন কৃষক ধান চাষ করার পর তার ধান চাষ করে নিজেরা তো আর কি এগুলো মিলে বিক্রি করে না, অনেক ধান তারা বসে বসে বিক্রি করে না। এক্ষেত্রে যে বিভিন্ন ধরো যারা চাল বানায়, ধান থেকে চাল করে, এরকম একজন আসলো, রাইট, একজন আসলো, তাদের সকল ধানগুলো কিনে নিবে, এরকম আর কি। সকল কৃষকদের ধানগুলো কিনে নিয়ে সে আবার বিক্রি করবে, সেটা বাদ, চ্যাপ্টার এই পর্যন্তই ক্লোজ। অনেকগুলো ধরো ধানের চাষের মালিক বা কৃষক, তারা ধানগুলো নিয়ে বসে আছে, তাদের কাছ থেকে একজন আইসা কিনবে। তাহলে চিন্তা করো, এই যে কিনবে সেও তো আবার বেচবে, সে বেচা হয়েও সে কিন্তু ক্রেতা হয়ে যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে প্রথমে যে বেচে সে হচ্ছে বিক্রেতা, তার থেকে যে কিনে ক্রেতা, আবার ওই ক্রেতা আবার বিক্রেতা হয়ে যায়, রাইট? এরকমই তো। এই জায়গাতে আরেকটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে যে এই বাজারে ক্রেতা একজন হয়, ক্রেতা নিজেই হচ্ছে দাম নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, যেহেতু অনেকে বসে আছে, বিক্রেতারাই হয়ে যায় তার হাতে জিম্মি হয়ে যায়। ধরো বাংলাদেশের বাজারটাই হচ্ছে মনোপশ্রেণী বাজার, আর এই জায়গায় একজন জায়গায় দুজন আসলে ডুঅপশনি, তাই তো? হ্যাঁ, একজনের জায়গায় দুইজন আসলে হচ্ছে ডুঅপশনি। এই, হ্যাঁ, তাহলে এই বাজার। হ্যাঁ, তাহলে এই যে কথাগুলো বললাম ভাই, এখানে একটা সংজ্ঞায়ন করে বলবে এটা কোন বাজার, এইগুলো সব অপশানে দিবে। একটু ভালো করে কনসেপ্টটা না বুঝলে তোমাদের ডেফিনেটলি এখানে প্যাচ লেগে যাবে। তাই ডেফিনেটলি খুব ভালো করে পড়তে পারে। অর্থনীতি এমন একটা সাবজেক্ট যেটা তোমার, দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় এখান থেকে 2-1টা প্রশ্ন আসতে পারে অ্যাডমিশন টেস্টে, তোমার ইন্টারে তো ধর যাদের 24-25 ব্যাচ এখান থেকে তো বুঝুই প্রশ্ন আসবে, গুচ্ছ জিকেতে 5টা থেকে 6টা প্রশ্ন আসে, অন্যান্য বিশ্ববিদ্যালয় এখান থেকে মাস্ট প্রশ্ন করে। তাই এটা খুবই ইম্পর্টেন্ট। তবে মেইন কথা হচ্ছে সামনে আমাদের জিএসটি এক্সাম, গুচ্ছ এক্সাম, ঠিক আছে, সেখানে অর্থনীতি খুবই ইম্পর্টেন্ট। শুধু অর্থনীতি কেন, ভূগোল, পরিণতি, সব বিষয় থেকেই তো প্রশ্ন আসে। তো তোমরা অনেক জিকে পড়ছো, অনেক এমসিকিউ পড়ছো, এমসিকিউর বই কিনা পড়া ফাটাই ফেলছো, কিন্তু নিজেরা গুচ্ছ পরীক্ষা দেওয়ার আগে 5টা 10টা নিজেরা পরীক্ষা অপশন দাগায় পরীক্ষা দেওয়া নাই, সলভ ক্লাস পাও নাই, বা গুচ্ছের প্রশ্ন কেমন হয়, কিংবা তোমার যদি মনে হয় যে আজকে এই পুরো অর্থনীতির প্রথম পত্রের সবগুলোর উপর বাইছা নাবিল ভাই যদি 60টা প্রশ্ন একটা পরীক্ষা নিত, আমি যদি অপশন দাগায় প্রশ্ন সাবমিট করতে পারতাম, এবং আমি কত পাইছি দেখতে পারতাম, কোনগুলো ভুল উত্তর সঠিক উত্তর দেখতে পারতাম, আবার আলাদা বিষয়ের পাশাপাশি সবগুলো একসাথে গুচ্ছ স্ট্যান্ডার্ড যেরকম প্রশ্ন হবে, জিকে পুরো যা থাকবে সবকিছু মিলেও যদি প্রশ্ন হইতো, এইরকম যাদের স্বপ্ন, তোমাদের একটাই সমাধান, সেটা হচ্ছে আমার একটাই কথা, 1200 প্রশ্নের মাত্র 20টি পরীক্ষা দাও, গুচ্ছ জিকের 100তে 100 প্রিপারেশন নাও। এটা হচ্ছে আমার ডায়লগ। এখন ব্যাপারটা কি, যারা এসি 23 ব্যাচ জিএসটি জিকে আমার শিওর কমন যে মডেল টেস্ট এক্সাম ব্যাচটা রয়েছে, সেটার প্রাইস হচ্ছে 500 টাকা, কিন্তু 500 টাকা ক্রস, সেটার দাম হচ্ছে এখন ডিসকাউন্টে 299 টাকা। তোমার এখানে 200 টাকায় ছাড় আছে এইটাতে, এবং এইটাতে অ্যাড হইতে গেলে তোমরা এই নাম্বারটা সবাই স্ক্রিনশট রাখো, হোয়াটসঅ্যাপে নক দিবা। শুধুই কি এক্সাম, তুমি কি পাচ্ছ আমি তোমাকে দেখো রুটিনটা দিয়ে দেই, রুটিনটা খেয়াল করলে বুঝবা। খেয়াল করো, এই যে এক্সাম ব্যাচটা রয়েছে সেইখানে তুমি মৌলিক জিকে ও আইসিডির চ্যাপ্টার ভিত্তিক 13টা পরীক্ষা পাবা।
মৌলিক জিকে কোনগুলা? ধরো অর্থনীতি প্রথম পত্র দ্বিতীয় পত্র, অর্থনীতি প্রথম পত্রের উপর একটা 60 মার্কের পরীক্ষা, দ্বিতীয় পত্রের সবগুলো চ্যাপ্টারের উপর 60 মার্কের পরীক্ষা, ভূগোল প্রথম পত্রের উপর 60 মার্কের পরীক্ষা, ভূগোল দ্বিতীয় পত্রের উপর 60 মার্কের পরীক্ষা। এরকম মৌলিক জিকে যতগুলো বিষয় প্রত্যেকটা পত্রের উপরে আমার বাছাই করা ইম্পর্টেন্ট শিওর কমন পড়তে পারে এরকম প্রশ্নের উপর বিষয়ভিত্তিক ইয়া পাচ্ছে। প্লাস আইসিটির উপর থাকবে 100 মার্কের পরীক্ষা। পরীক্ষা মানে কি? তোমার কাছে আমি এমসিকিউ দিয়ে দিব, এমসিকিউ পড়ে তো লাভ নাই, তুমি এমসিকিউ পড়ে ফেলছো বা পড়ছো, এখন তুমি নিজে দাগাবা, পরীক্ষা দিবা। একটা পরীক্ষা কেমন হয় একটু পরে দেখাবো, তোমরা নিজেরা পরীক্ষাটা দিও। এরপর বাংলাদেশ ও আন্তর্জাতিক জিকে থেকেও কিন্তু তোমার গুচ্ছ জিকেতে প্রশ্ন আসে, সেটার উপর 3টা পরীক্ষা পাচ্ছ। এরপর হুবহু গুচ্ছ স্ট্যান্ডার্ড পরীক্ষা পাবা তুমি কয়টা? 3টা মডেল টেস্ট পাবা। গুচ্ছের প্রশ্ন যেরকম হবে এগুলো তো ধরো বিষয়ভিত্তিকও পাচ্ছ, গুচ্ছের মতো মডেল পাচ্ছ, এবং সবগুলো এই পরীক্ষার উপর পাচ্ছ 2টা সলভ ক্লাস। এবং মোট কথা হচ্ছে আমার বাছাই করা কমন পড়ার মতো প্রশ্ন নিয়ে কিন্তু এই মডেল টেস্ট ব্যাচটা। আর 500 টাকা হইলো দাম আগামী 2 দিনের জন্য। আগামী 2 দিন, আজকে কয় তারিখ সাইফুল? আজকে হচ্ছে মাত্র 18 তারিখ। 19 এবং 20 তারিখে ভর্তি হলে তুমি 299 টাকা ভর্তি হতে পারবা। এবং সব থেকে লাভবান ব্যাপার কি জানো? তুমি শুধু পরীক্ষাই পাবা না, গুচ্ছ জিকের আমার যে কোর্সটা ছিল না, অনেকে অ্যাফোর্ড করতে পারো নাই ভাইয়া, আমি তো আপনার জিকে ক্লাসগুলো করতে চাইছি, পরীক্ষা না, সবগুলো জিকের ক্লাস পেয়ে যাচ্ছ। ভূগোল, পরিণীতি, অর্থনীতি, সমাজবিজ্ঞান, তারপর হচ্ছে সমাজকর্ম, যুক্তিবিদ্যা, যা যা আছে সবগুলো ক্লাসও পাচ্ছ। এই ব্যাচে যারা যুক্ত হবে আগামী 2 দিনের মধ্যে তোমরা ক্লাসও পাবা, আবার এই এত পরীক্ষাও পাচ্ছ, তোমার আর কি চাই? সো রুটিনটা আমি তোমাদেরকে দিয়ে দেই। আমাদের এই পরীক্ষার রুটিনটা হচ্ছে, দেখো 15 তারিখ আমাদের প্রথম পরীক্ষাটা হওয়ার কথা ছিল, আমরা 16 তারিখ প্রথম পরীক্ষাটা নিছি। পরীক্ষা কি শেষ না? পরীক্ষা গ্রুপে সুন্দর করে সাজানো আছে, তুমি যদি আজও ভর্তি হও, কালও ভর্তি হও, তুমি প্রথম পরীক্ষাটা দিতে পারবা। পরীক্ষা কিভাবে দিবা দেখাবো। তারপর দ্বিতীয় পরীক্ষাটা পরিণতি দ্বিতীয় পত্র 16 এপ্রিল হওয়ার কথা ছিল, একটু নড়চড় হয়েছে। ভূগোল প্রথমত পরীক্ষা, ভূগোল দ্বিতীয় পত্রের পরীক্ষা। তারপর আমাদের পঞ্চম দিন পরীক্ষা থাকবে 2টা, যুক্তিবিদ্যা প্রথম, যুক্তিবিদ্যা দ্বিতীয়, 2টা পরীক্ষা থাকবে। ষষ্ঠ দিন থাকবে সমাজবিজ্ঞান প্রথম পত্র, সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের 2টা পরীক্ষা। 2টা পরীক্ষা মানে 120 মার্কের পরীক্ষা, 60 করে আলাদা 2টা পরীক্ষা। অর্থনীতি দ্বিতীয় পত্র, আইসিটি, ইতিহাস প্রথম দ্বিতীয় পত্র 2টা পরীক্ষা থাকবে। সমাজকর্ম, ইসলামের ইতিহাস, মনোবিজ্ঞান একটু কম গুরুত্বপূর্ণ, সবগুলো মিলে একটা পরীক্ষা। বাংলাদেশ জিকের উপর 2টা পরীক্ষা, আন্তর্জাতিক জিকের উপর 2টা পরীক্ষা, এবং গুচ্ছ পরীক্ষার আগে পূর্ণাঙ্গ মডেল টেস্ট 1, 2, 3 পাবা। এরপর পরীক্ষার একদিন আগে তুমি এগুলো সলভ ক্লাস পেয়ে যাবা। তাহলে এই সব রুটিন তোমার কাছে থাকবে। এবং পরীক্ষা একটা হয়েছে আজকে রাত এই 9টা বাজে, এখন তো 9টার উপর পার হয়ে গেছে না, 9টা বাজে আমাদের এই দ্বিতীয় পরীক্ষাটা ছিল। আমি একটু লেট করছি এই কারণে, কারণ আমি তোমাদের সবাইকে এইভাবে জানাইতে পারি নাই যে এরকম একটা এক্সাম ব্যাচ তোমার জন্য রেডি করছি, যেখানে ক্লাসও পাচ্ছ, মডেল টেস্ট, সলভ ক্লাস, এবং প্রত্যেকটা চ্যাপ্টারের উপর, প্রত্যেকটা পত্রের উপরে 60 মার্কের করে পরীক্ষা। এখন পরীক্ষা কেমন হচ্ছে, পরীক্ষার প্রশ্ন কেমন, পরীক্ষা দিবা কিভাবে, কত ইজি একটু দেখাই দিই। যারা অ্যাড হবা আমি আগেই বলে দিই, তোমরা একটু পরে হইলে অ্যাড হবা। এই নাম্বারটা 01737774741 স্ক্রিনশট রাখো, আমাকে হোয়াটসঅ্যাপে নক করবা। অথবা তোমাকে আমার হোয়াটসঅ্যাপে নক করার দরকার নাই, এত কিছু জানার দরকার নাই, ভাই আমার এটা দরকার, এখন অনেক পড়ছি, এখন এক্সাম দিব, আমি দেখবো কয়টা পারি, কি ভুল হচ্ছে, যেটা ভুল হচ্ছে এখনো যেহেতু আমাদের 10 দিনের মতো সময় আছে, এখনো কিন্তু তুমি ভুলটা ধরতে পারলে, একমাত্র ভুলটা ধরতে পারলেই কিন্তু তুমি কি করতে পারবা, ওই টপিকটা একবার দেখে নিতে পারবা। পরীক্ষার 2 দিন আগে যদি মডেল টেস্ট আমি নামাইতাম, 3 দিন আগে নামাইতাম, তুমি কি ভুলটা আবার সংশোধন করতে সময় পাইতা না? তাহলে আমি এমন সময় নামাইছি, এক্স্যাক্টলি এখন তোমার এটা দরকার, এটা তোমার নিড, এটা তোমাকে কিনতেই হবে, পারচেস করতে হবে, 100% শিওর। এখন দেখো এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপে নক করলে জানতে পারবা, জানার দরকার নাই। তুমি আমার এই নাম্বারে বিকাশে বা নগদে, কি এই নাম্বারটাতে আমার বিকাশ আছে, নগদ আছে, তুমি 299 টাকা বিকাশে বা নগদে সেন্ড মানি করবা, এটা পার্সোনাল নাম্বার না, সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে তুমি লাস্ট ডিজিটটা বলে দাও, ভাই আমি এত টাকা পাঠাইছি, আমার লাস্ট ডিজিট আমাকে অ্যাড করে দেন। তোমার কাছে 2টা অপশন, এক ভাইয়া একটু এটা কি পাবো না পাবো এগুলো জিজ্ঞেস করে একটা অপশন, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিয়ে। আরেকটা অপশন এত জিজ্ঞাসা করতে চাই না, নাবিল ভাই বলছে কি কি পাচ্ছি, এই নাম্বারটাতে বিকাশে বা নগদে 299 টাকা সেন্ড মানি করে শুধু এই নাম্বারে হোয়াটসঅ্যাপে লাস্ট ডিজিটটা জানাই দেবা, যে নাম্বার থেকে টাকা পাঠাইছো, ব্যাস তুমি টাকা পাঠাই দিলে আমি তোমাকে নাম্বার মিল করে 1 মিনিটের মধ্যে অ্যাড করে দিব। তাইলে কথায় একটা, এখন পরীক্ষাটা ঠিক কেমন হচ্ছে, 2টা পরীক্ষা দিছো না ওরা, 2টা পরীক্ষা তো হয়ে গেছে রাইট, এই 2টা পরীক্ষা হয়েছে, তুমি যেদিনে অ্যাড হবা, যতদিন পরে অ্যাড হবা, পরীক্ষাগুলো থাকবে, তুমি দিতে পারবা, সেফ থাকবে। কিন্তু প্রত্যেকদিন একটা একটা করে পরীক্ষা দিলে, এখন দিলে তোমার কিন্তু ওই একটা পরীক্ষা দেওয়ার পর পরের রাতে কিন্তু তুমি ওই বিষয়টা আবার একটু দেখতে পারলা, যেখানে জায়গায় সমস্যা। তোমাদের একটা পরীক্ষা দেখাই, একটা পরীক্ষা তোমাদের দেখাই, তাহলে বুঝবা যে পরীক্ষাগুলো কত মার্কের হচ্ছে, কিভাবে হচ্ছে। আমি চলে গেলাম আমার প্রাইভেট গ্রুপে, তোমরা কিন্তু ক্লাস সহ পাচ্ছ, গুচ্ছ জিকের ক্লাস সহই পাচ্ছ, আমি ক্লাসটা ফ্রি করে দিচ্ছি রাইট। সো আমি তোমাদের একটু দেখাচ্ছি, একটু ধৈর্য ধরো, ঠিক আছে, কোনো সমস্যা নাই।
যদি কোর্সে অ্যাড না হয় এরকম কালো হয়ে যাইবো, অন্ধকার হয়ে যাইবো, অ্যাড হয়ে যাইবো, রিমোটটা কই, অ্যাড হয়ে যাইলে তোমাদের জীবন সাদা হয়ে যাবে। আমি তোমাদের দেখাই, হ্যাঁ এই যে আসতেছে, দাঁড়াও একটা পরীক্ষা তোমাদের দেখাবো, জাস্ট একটা 2 নাম্বার মডেল টেস্টটাই দেখাই তোমাদের, আর কি বলবো। আস্তে আস্তে, নো প্রবলেম, নো টেনশন, একটু জাস্ট ধৈর্য ধরো। তোমাদের এটা মাস্ট লাগবে, কারণ কি, কারণ হয়েছে গিয়া এখন তোমাদের ক্লাসও যদি কোনো ঘাটতি থাকে সব ক্লাস রেকর্ডেড পেয়ে যাচ্ছ হাতের কাছে, লাইভের জন্য অপেক্ষা করতে হবে না। আচ্ছা তাইলে আমার আয়সা পড়ছে যেহেতু, আমি তোমাদেরকে দেখাই দিই, একটু কানেক্ট করে দেখাই দিই পরীক্ষাটা কেমন হচ্ছে। তোমরা জানতে চাও ভাই পরীক্ষা কিভাবে দিব, আমি কি আসলে পারবো কিনা, বা আমার দ্বারা হবে কিনা, ভাই পরীক্ষা দিলে আপনি কিভাবে উত্তর দেখা যায়, আপনি যে পরীক্ষাগুলো নেবেন কোন দিন কি নেবেন সব দেখাই দেই। কারা কারা অ্যাড হবে একটু কমেন্ট করে জানাও, আর কারা কারা অলরেডি অ্যাড আছে আমার পেইড ব্যাচের একটু কমেন্ট করো তো, একটু পেইড ব্যাচের কারা আছো ভাইয়া পরে একটু কমেন্ট করে জানাও যে নাবিল ভাই আমি আপনার পেইড ব্যাচে আছি, সার্ভিস কেমন পাচ্ছ ওদের একটু জানাই দাও, একটু জানাই দাও। আর আমাদের প্রশ্ন কিন্তু রেডি হয়ে গেছে, আমি এতদিন ওয়েট করছি, কারণ আমি যদি প্রশ্ন রেডি না করে নিজে বাছাই করে প্রশ্ন তৈরি করছি আমার সময় লাগছে, আমি চাইলে আরো আগে আনতে পারতাম। এখন তোমরা আগে আনলে হয়তো তোমরা পড়োই নাই, এটা না পড়া পরীক্ষা দিয়ে লাভ আছে, এখন এতদিনে অলরেডি পড়ে ফেলছো। একটু জাস্ট ওয়েট, চলে আসতেছে ভাইয়া পুরা, একটু ওয়েট। হ্যাঁ আচ্ছা এই তো আস্তে আস্তে চলে আসতেছে, আমি একটু রাগ হয় মাঝে মধ্যে। ওকে ঠিক আছে চলে আসছে যেহেতু দেখাচ্ছি, একটু জাস্ট ওয়েট করো, দেন তাইলে হয়ে যাবে। আচ্ছা আসছে না, স্ক্রিন আসতেছে না, ওকে ঠিক আছে, যেহেতু চলেই আসছে আমি তোমাদের এবার দেখাই দিই। ওকে ডান, শুধু তোমরা একটু ধৈর্য ধরে থাকো, মাঝে মধ্যে এরকম ওকে ওকে স্যার এবার ডান, গরম লাগে যেতেছে। তোমাদের দেখা দিচ্ছি পরীক্ষাটা তোমরা একটু দাও, অপশনগুলো দেখে তোমরা একটু উত্তর করো, দেখো কয়টা পারো। পরিণতি দ্বিতীয় পত্রের উপর পরীক্ষাটা ছিল আজকে 9টা বাজে, তোমরা অ্যাড হলে কিন্তু এভাবে পরীক্ষাগুলো দিয়ে ফেলতে পারবা। ক্লাস দরকার ক্লাস করবা, ক্লাস রেকর্ডের আছে, তোমার আমার জন্য অপেক্ষা করতে হবে না যে নাবিল ভাই লাইভে কখন আসবে তখন ক্লাস করবো না। তোমার ক্লাস অলরেডি অনেকগুলো হয়ে গেছে, এখনো অর্থনীতি দ্বিতীয় পত্রের ক্লাসটা আগামীকাল আছে, এখন যদি অ্যাড হও লাইভ ক্লাসটাও করতে পারবা, ক্লাস আছে পরীক্ষা দিতে পারবা, আইসিটির ক্লাস আছে, ইতিহাসের ক্লাস আছে, এখনো কিন্তু সব ক্লাস হয়ে যায় নাই। ওকে আচ্ছা এইবার আর আশা করি ঝামেলা হবে না, আমি তোমাদের একটু দেখিয়ে দিই, স্ক্রিনটা একটু আসতেছে, একটু ওয়েট করো, তোমরা একটু ওয়েট করলে চলে আসতেছে, ভাইয়াকে একটু সময় দিও। হ্যাঁ এই যায় পড়ছে, ডান ওকে। একটা পরীক্ষা দিয়ে দেখো যে কেমন পরীক্ষা দিচ্ছে বা ওরা কেমন প্রশ্নের পরীক্ষা দিচ্ছে, এগুলো বাছাই করা প্রশ্ন, এগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এই যে গেলাম আইসিএস সাইফুল, ওকে ধরো আমি তোমাদের একটু দেখিয়ে দিই, ধরো আমি এই হচ্ছে আমার পেড গ্রুপটা, পেড গ্রুপে আমি একটা পোস্ট করে দিব, কি পোস্ট থাকবে, ধরো আজকে ছিল ফাইনাল মডেল টেস্ট 2 পরিণতি দ্বিতীয় পত্র নাবিল হাসান, তুমি এই সাদা জায়গাটা একটা ক্লিক করবা ফোনে, আমিও ক্লিক করে দিলাম, দেখো এই যে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এরকম আসবে জিএসটি জিকে মডেল টেস্ট 2 কি বিষয়, এই স্টার্ট বাটনে ক্লিক করবা, আমার এখানে যুক্ত হলে স্টার্ট বাটনে ক্লিক করে দিলেই তোমার নাম জানতে চাইবে, তুমি নাম একটা দিয়ে দিলে XYZ, নাম্বার একটা দিয়ে দিলে XYZ, সঠিকটা দিলে ভালো হবে, তোমার রেজাল্টটা প্রিন্ট করে তুমি সুবিধা করতে নিজের মতো নিতে পারবা। সঠিক নাম্বার সঠিক নাম দিবা যাতে তুমি এটা রেজাল্ট প্রিন্ট করতে পারবা, প্রিন্ট করে বাসায় রাখতে পারবা, পরীক্ষার আগে একবার রিভিশন দিতে পারবা। স্টার্ট কুইজ দিলে কিন্তু তোমার দেখো 60টা প্রশ্নের জন্য আমি খুব কম সময় রাখছি, 30 মিনিট রাখছি, এই সময়ের মধ্যে পরীক্ষা দিতে হবে। যেমন তোমার গুচ্ছ পরীক্ষার সময় থাকবে, আমি চাইলে আনলিমিটেড সময় রাখতে পারতাম, এতে কি তুমি সঠিকটা শিখতে পারতাম না, তুমি সময়ের মধ্যে উত্তর করার অভ্যাসটা হচ্ছে এখানে তুমি পেয়ে যাচ্ছ, সময়ের পরে তুমি কিন্তু পাবা না। তাই গুচ্ছ পরীক্ষা যে সময় ব্যবহার করে দিবা এখানে সময় থাকবে, এরপর সময় দেওয়ার পর তুমি দেখবা অপশন আসবে, ধরো এটা একটা প্রশ্ন, তুমি একটা উত্তর করলা, আটটা প্রশ্ন উত্তর করবা, এই দেখো উত্তর করলা, এই যে অপশন দাগাবা, অপশন একটা একটা দাগাইতে পারবা, দাগায় যাবা, তোমার যেটা মনে হবে একদম রিয়েল পরীক্ষার মতো। এখন তুমি বইয়ে এই এমসিকিউ পড়লা আর এখানে অপশন দাগায় জিএসটি পরীক্ষার মতো পরীক্ষা দিলে দুটো পার্থক্য কি জানো, তুমি তোমার নিজেকে যাচাই করতে পারছো, নিজের ভুলগুলো ধরতে পারতেছো। আচ্ছা তাহলে ধরো এখানে তো 60টা প্রশ্ন সব দাগানো সম্ভব না, তো এরকম করে পুরো পরীক্ষা দিবা 30 মিনিটের মধ্যে, দেওয়ার পর এখানে সাবমিট বাটন আছে, সাবমিটে ক্লিক করে দিবা, সবগুলো অপশন দাগাইতে হবে কারণ সবগুলো প্রশ্ন হচ্ছে রিকোয়ার্ড, কোনটা স্কিপ করতে পারবে না। তো সাবমিট করার পর তোমার রেজাল্ট চলে আসবে, আমি দেখাইতে পারলাম না কারণ আমার সবগুলো দাগাইতে হবে, 60টা দাগানোর সময় নাই। সবগুলো দাগানোর পর তুমি ভিউ রেজাল্টে ক্লিক করে সাবমিটে ক্লিক করে অপশন আসবে ভিউ রেজাল্ট, তোমার রেজাল্ট দেখতে পারবা, কয়টা ভুল হইলো, কোনটা সঠিক উত্তর, কত মার্কস পাইলা, কত % মার্কস পাইলা, কারা টপে আছে সেটাও আমি প্রকাশ করে দিব। এবং একটা অপশন আসবে প্রিন্ট, এই প্রিন্টে ক্লিক করলে তুমি তোমার পুরো পরীক্ষাটা প্রশ্নটা অপশনগুলা
পিডিএফ করে তুমি এটা কি করতে পারবা, নিজের কাছে প্রিন্ট আউট করে রাখতে পারবা। আর আমি আবারও বলছি, এগুলো আমার দাগানো ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি আবারও বলছি, তোমার পরীক্ষায় গুচ্ছতে কমন পড়ার মতো এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এগুলো নিয়ে আমি এটা বানাইছি আউফাও বই থেকে, যে কোনো ধরনের প্রশ্ন কেউ উঠাই দেয় না, আমি নিজে দাগায় এগুলো বানাইছি। তাহলে এগুলো তোমার জন্য কমনও পড়তে পারে। এখান থেকে কমন তুই পড়বে বলতেছি না, কমন পড়তেও পারে ইনশাল্লাহ। সো যারা দেখছো, তোমরা যদি এইভাবে অ্যাড হতে চাও, সবগুলো দিতে চাও, তাহলে একটাই অপশান, এটা হচ্ছে এইটা। আই হোপ তোমার এটা লাগবে। যদি এখন এইবার মিস করো, তাহলে তুমি আর কি করবা। সো এই তোমার যে মডেল টেস্ট ব্যাচটা, এখানে ক্লাসগুলো সহ পাবা। এখন ভাইয়া ক্লাসগুলো কিভাবে করব, মডেল টেস্ট তো দিবই, পাশাপাশি আমার ধরো বলতে পারো ভাইয়া আমার একটু আইসিটিতে প্রথম 2 চ্যাপ্টারের উপর প্রবলেম, কোনো সমস্যা নেই, ক্লাস তো আমি করাই রাখছি। কিভাবে করবা আমি তোমাদের দেখাই দিই। গ্রুপে যাবা, এই যে আমার গ্রুপটা দেখো, এটা হচ্ছে আমার, তোমাদের এই গ্রুপে জয়েন করাবো। করানোর পর তুমি দেখবা এইখানে এই গ্রুপের ফিচারটি দেখবা, গুচ্ছ জিকের যতগুলো ক্লাস সবগুলো হয়ে গেছে, তুমি একটা ক্লিক করবা। এই একটা ক্লিক করে দেওয়ার পর দেখবা একটা একটা করে ক্লাস চলে আসবে। এই দেখো ক্লাস 1, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, তুমি যেটা ইচ্ছে এটা করে নিবা, যে বিষয় করতে চাও করে ফেলতে পারবা। তাহলে ক্লাসও পাচ্ছ, মডেল টেস্ট পাচ্ছ, এক্সাম পাচ্ছ, টপিক অনুযায়ী সলভ ক্লাস পাচ্ছ। আর কি চাও? তোমাদের এই ব্যাচ নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, যারা ভর্তি হতে চাও আমাকে লাইভে জিজ্ঞেস করো। এরপর শুধু এই নাম্বারে 01737774221 ভালো করে দেখে নাও। বিকাশে বা নগদে 299 টাকা সেন্ড মানি করে শুধু এখানে লাস্ট ডিজিটটা বলে দিবা, হোয়াটসঅ্যাপ এই নাম্বারেই আমি তোমাদের অ্যাড করে দিব। সো আমি তোমাদের জন্য রেডি থাকবো, আমি তোমাদের সাথে কথা বলবো। এখন তোমাদের এই বিষয়ে কোনো জানার কিছু থাকলে ভাইকে বলো। শুধু এই গুচ্ছ জিকের ক্লাস, পরীক্ষা সব কিছু মাত্র পাচ্ছ 299 টাকায়। শেষ সময় এসে দেখে দিছি, না দিতাম না। 500 টাকার কোর্স, 500 টাকার এক্সাম ব্যাচ, মডেলটা 299 টাকায়। কারা যুক্ত হতে চাও একটু জানাই দাও, এই নিয়ে কোনো কিছু জানা থাকলে। আর জানা না থাকলে টাকা পাঠায় শুধু একটা নক দিয়ে দিবা যে ভাইয়া এক্সাম ব্যাচে অ্যাড হওয়া লাগতো, আমি এক্সাম দিতে চাই, আমি আমাকে যাচাই করতে চাই কটা হয়েছে, কটা ভুল হচ্ছে, আমি কি আসলে গুচ্ছ জিকেতে ভালো করতে পারবো কিনা, প্রস্তুত কিনা। যদি দেখো খারাপ করো, তাহলে একটু প্রিপারেশন নিবা, আমার সাথে পরামর্শ করে ক্লাসগুলো করবা। আর পারতাছো, তাহলে তোমার কনফিডেন্স কিন্তু অনেক বেড়ে যাবে। আর খারাপ করলেও কোনো সমস্যা নাই, কারণ তোমার কাছে সুযোগ আছে ওগুলো রিভিশন দেওয়ার। আবার অনেক কাছে এখান থেকে হুবহু হয়তো প্রশ্ন কমনও পেতে পারো, হয়তো বা। কারণ এর আগে ডিউতে, তারপর জাবিতে, রাবিতে, চবিতে আমি কিন্তু প্রশ্ন কমন দেখিয়েছি আলহামদুলিল্লাহ। কয়টা কমন পড়েছে আমার পেজে, কোন পেজে ক্লাস দেখছো, জিকে ইউটিউব দেখো, পিন করে দেওয়া আছে কয়টা কমন পড়েছে, চান্স পেয়েছে। সো এইটা তোমাদের জন্য লাস্ট হোপ, এটা তোমাদের দরকার। একজন মিস করো না, মিস করলে আমার কোনো সমস্যা নাই, কিছু যাবে আসবে না, তোমারই লস হবে। কোনো কিছু জানার আছে? জানার থাকিলে আমাকে বলিতে পারো। আর যারা এত দূর অবধি এসে ক্লাসটা ভালো লেগেছে, এই কোর্সটা ভালো লেগেছে, এক মডেল টেস্ট বেসটা, পোস্ট একটা রিয়েক্ট করে দাও। এই পোস্টটা রিয়েক্ট করে তুমি তোমার বন্ধু বান্ধবকে জানিয়ে দাও। যদি 2, 3 জন, 4 জন বন্ধু একসাথে অ্যাড হও, 5 জন বন্ধু একসাথে অ্যাড হও, তাহলে একটা ডিসকাউন্ট পাবা। তোমাদের জন্য এটাও বলে দিলাম। তবে এই 2 দিন পরে, আজকে থেকে আগামীকাল পর্যন্ত সময় আছে, 299 টাকা, এরপর হয়ে যাবে 400 টাকা। দেরি করলে লস হয়ে যাবে, তোমার টাকা 100 বেশি দিতে হবে, কোনো প্রবলেম নাই। বন্ধু বান্ধব নিয়ে অ্যাড হইলে একটু মেনশন করো, যারা অ্যাড হতে চায় একটু ক্লাসটা দেখাও, ও যাতে অ্যাড হয়, ওকে মিলে অ্যাড হইলে ক্লাসটা শেয়ার করে দাও, তোমার কিন্তু এখান থেকে একটা ডিসকাউন্ট পেয়ে যাবা। যারা দেখছো সবার কাছে একটা রিকোয়েস্ট, ভাই ক্লাস ভালো লাগলে সাইফুল ভাই দিকে চলে আসেন। এই ব্যাচটা নিয়ে ওদেরকে যদি কিছু বলতেন যে কিরকম উপকৃত হবে, ওরা কিরকম লাভ হবে ওদের একটু। আচ্ছা, তোমাদের হচ্ছে পরীক্ষার সময় হচ্ছে একটা নির্দিষ্ট সময় দেওয়া থাকবে, তুমি কিন্তু হচ্ছে এরকম পরীক্ষা আগে দেও নাই, রাইট? পরীক্ষায় হয়তো তুমি যখন ফাইনাল পরীক্ষা দিচ্ছ 30টা প্রশ্ন 30 মিনিট সময়, কিন্তু গুচ্ছতে কিন্তু এরকম থাকছে না, সম্ভবত 100টা প্রশ্নে 1 ঘন্টার মতো সময় থাকবে, ভিতর হচ্ছে এগুলো আনসার করতে হচ্ছে। তো এই মডেল টেস্টগুলো দিলে কি হচ্ছে, তোমার একটা কনফিডেন্স গ্রো হচ্ছে, আর একটা প্র্যাকটিস হয়ে যাচ্ছে যে কম সময়ের ভিতরে তুমি কিভাবে সঠিক উত্তরগুলো হচ্ছে তুমি দিতে পারবে, বেশি প্রশ্ন এরকম, হ্যাঁ, আরো বেশি প্রশ্ন তুমি দিতে পারতেছো। তো তোমার অনেকটা কনফিডেন্ট কাজ করবে যে হ্যাঁ আমি পরীক্ষায় পারবো। আর না পারলেও সমস্যা নাই, কারণ এখন যেহেতু সময় আছে। আর পরীক্ষাগুলো প্রত্যেকটা পরীক্ষারা যতবার খুশি ততবার দিতে পারবে, প্রত্যেকটা বিষয়ের যতবার খুশি ততবার। সো এটাই কথা, আর কোনো কথা না। যারা অ্যাড হওয়ার তারা অ্যাড হয়ে যেও। ও আর যারা 25 ব্যাচ 24 ব্যাচ কত কথা বলতেছো ভাই, মানবিকের ভূগোল, অর্থনীতি, পরিণীতি, বাংলা, আইসিটি, ভাইয়া এগুলো নিয়ে কোর্স, এইগুলো নিয়ে তোমার ক্লাস আমি ফ্রি দিব। শুনলে কত হাসি আসে না? ব্যাপারটা হচ্ছে এই যে তোমরা যারা 24-25 ব্যাচের রয়েছো, স্বপ্ন কোন বিশ্ববিদ্যালয়? ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এমনকি গুচ্ছ বিশ্ববিদ্যালয়। বা যারা সেকেন্ড টাইমে রয়েছো, তোমরাও এখন গুচ্ছ দিতে পারবা রাজশাহীতে বা জাবিতে, চবিতে। কিংবা যারা মেডিকেলে রয়েছো, পরীক্ষা দিবা সামনে, মেডিকেল টার্গেট 24-25 ব্যাচের, সায়েন্সে যারা রয়েছো, বা ডেন্টালে, বা কোথায় দিবা, মেডিকেল, ডেন্টাল অথবা হচ্ছে নার্সিংয়ে, তোমাদের জন্য হচ্ছে আমার এই প্রি অ্যাডমিশন ব্যাচ, সাধারণ জ্ঞানের যে ব্যাচটা রয়েছে, এসি 24-25, এমনকি যারা এখন নতুন কলেজে উঠবা 26, তোমাদের জন্য
তোমরা এই কোর্সে অ্যাড হলে একাডেমিক সাবজেক্টগুলোও ফ্রি পেয়ে যাচ্ছ। চমৎকার না? বাংলা ক্লাস পাচ্ছ, আইসিটি পাচ্ছ, পরিণীতি, অর্থনীতি। এখনো একদম ফুল ক্লাস নিয়মিত করাবো কিনা সেটা না, তবে তোমাদের এই ক্লাসগুলো থাকবে। তাহলে তোমরা এখন যদি এই ব্যাচে অ্যাড হয়ে যাও, তোমাদের সবগুলো বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন হয়ে যাবে, মেডিকেলের হয়ে যাবে, নার্সিং, ডেন্টাল, ঢাবি, রাবি, চবির হয়ে যাবে। সো এই ব্যাচে যারা 24, 25, 26 ব্যাচ রয়েছে, এই প্রি অ্যাডমিশন জিকে ব্যাচে অ্যাড হলে সব ক্লাস পাচ্ছ, সব বিষয় পাচ্ছ, এক্সাম ব্যাচ পাচ্ছ, ওই মডেল টেস্ট সব ফ্রি পাচ্ছ। তোমার অ্যাডমিশনে আর কোনো জিকে কোর্স কিনাই লাগবে না, সাধারণ জ্ঞানের কোর্স আর কিনাই লাগবে না। তাই তোমাদের জন্য এইটা আছে। এখন বলতে পারো ভাইয়া এখন তো 24-এর সামনে জুন মাসে পরীক্ষা, এখন কি কারা অ্যাড হয়েছে? এখন তো আমাদের এইচএসসি নিয়ে প্যারা। ভাই একটা সপ্তাহে 7 দিন, 7 দিনে কয় ঘন্টা? 168 ঘন্টা। 168 ঘন্টার মধ্যে তুমি আমাকে 2 ঘন্টা দিতে পারবে না। শুক্র এবং মঙ্গলবার ধরো 2টা ক্লাস হবে, এই জিকের ক্লাস, সাধারণ জ্ঞানের ক্লাস, এমন এমন বিষয় পড়ায় রাখবো যেগুলো থেকে কমন করতে পারে। এইভাবে একটু একটু করে প্রত্যেক সপ্তাহে আগে থাকবা। 25 ব্যাচ তোমরা 24-এর সাথে একবার রিভিশন দিয়ে ফেলে এই কোর্সে অ্যাড হয়ে, তোমাদের সময় এসে আমার অন্য ব্যাচ আসবে, নামে মাত্র মূল্যে অ্যাড হয়ে যাবে। 26 ব্যাচ জিকেটা আগে রাখো, কারণ যারা সায়েন্স থেকে, কমার্স থেকে দিচ্ছ, তোমরাও কিন্তু তোমাদের ব্যাচে দিবা, পাশাপাশি তোমরা বিউনিটে পরীক্ষা দিতে পারবা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। সেক্ষেত্রে বাংলা ইংলিশ তো পড়া আছে, আর এক্সট্রা করে জিকেটা পড়লে কিন্তু সায়েন্স কমার্সও এই পরীক্ষাগুলো দিতে পারতেছো বিশ্ববিদ্যালয়ে। তাইলে বলতে পারো ভাইয়া আপনি তো এত আগে কোর্স করছেন, কয়জন অ্যাড হয়েছে? নো টেনশন, তুমি অ্যাড না হলে কোনো প্রবলেম নাই। আলহামদুলিল্লাহ আমার এই কোর্সে দেখো এখনো এইচএসসি 24-এরই পরীক্ষা আছে কয়দিন? 3 মাস, 2.5 মাস সময় আছে। এই কোর্সে 359 জন, 400 জনের কাছাকাছি অ্যাড হয়ে গেছে। কারণ ওরা দেখছে তোমাদের যা 24-25 ব্যাচ, তোমাদের বড় ভাইয়া আপুরা এখানে কোর্স করে কোথায় কোথায় চান্স পাইছে, কততম হয়েছে আমার এই পেজে আছে। আমি দেখাতে চাই না, তুমি দেখতে পাবা আমার পেজে এখানে অ্যাড হয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 35তম, 69তম, 100-র মধ্যে অনেকে আছে, 1000 জনের অনেকে আছে, 500, 200-র মধ্যে অনেকে সিরিয়াল করছে আমার এখানে কোর্স থেকে। এমনকি প্রশ্ন কমন পড়ছে, কি কি কমন পড়ছে, কটা কমন পড়ছে, আমি কিন্তু এই পেজে, আমার এই জিকে ইউটিউব পেজ যারা ফলো দাও না দিয়ে দাও, এখানে কিন্তু দেখো প্রমাণ সহ দিয়ে দিছি কারা কমন পাইছে, কয়টা কমন পড়ছে, কিভাবে পড়াই, টেকনিকে পড়াই, সব তোমরা জানো, এগুলো বলে লাভ নাই। সো 24-25 ব্যাচ যারা যুক্ত হতে চাও, একই নাম্বার, তোমরা আমার একই নাম্বারে ডিটেলস জানার জন্য যোগাযোগ করো। নাম্বারটা এখানে আছে দেখো, এই যে নাম্বার, এখন কিন্তু ডিসকাউন্ট চলছে 24-25, 26 ব্যাচ। এই নাম্বারে যোগাযোগ করো, হোয়াটসঅ্যাপে নক দাও যে আমরা এটাতে অ্যাড হতে চাই। অথবা যারা কিনা গুচ্ছ, তোমাদের একটু সময় কম, তোমাদের জন্য এটাতে ভর্তি ফি পে করে জাস্ট অ্যাড হয়ে যাও। সো আজকের কথা বলবো না, দেখা হবে পরবর্তী ক্লাসে। পেইড ব্যাচে পরীক্ষাগুলো চলতে থাকবে, যুক্ত হলে আজকেই পরীক্ষা দিয়ে ফেলতে পারবা 2টা। সো ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো। আর সাইফুল স্যার যদি শেষে কিছু বলেন। না, আমার আপাতত আর কিছু বলার নেই। প্রচুর গরম পড়ছে, যারা এতক্ষণ ধৈর্য ধরে ক্লাস করছো সবাইকে ধন্যবাদ। আর আপাতত আর কি। আচ্ছা, যারা আমার 24-25 ব্যাচের কোর্সে আসো, তোমরা একটু কমেন্ট করো যে ভাইয়ের ক্লাস কেমন লাগতেছে তোমাদের, একটু কমেন্ট করে জানাই দাও কি কি বেশি পাচ্ছ। একটু যারা আসো ইচ্ছা হলে জানাইতে পারো, কিছু খারাপ লাগলেও জানাই দাও যে ভাই এইভাবে পড়াচ্ছেন না, জানাই দাও। সো আর কোনো কথা বলবো না, দেখা হবে পরবর্তী ক্লাসে। এটাতে অ্যাড হতে 299 টাকা সেন্ড মানি করো, বিকাশে আমার নগদে করে এটাতে একটা নক দিয়ে দাও। আর যারা 24-25 ব্যাচের রয়েছে, ডিসকাউন্ট চলছে, বিস্তারিত জানার জন্য এইটাতে নক দাও। এই একই হোয়াটসঅ্যাপ নাম্বার নক দিয়ে আমি তোমাকে ডিটেলস বলে দিব। যারা ইউটিউব থেকে দেখছো, আমার ফেসবুক পেজটা ফলো করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো, ইউটিউবে কিন্তু এই ফ্রি ক্লাসগুলো রেকর্ডেড থাকে, ফেসবুকে অনেক পোস্টের কারণে ক্লাসগুলো নিচে চলে যায়। তুমি ইউটিউবে যদি সাবস্ক্রাইব করে রাখো, তাহলে তুমি কিন্তু একটা ক্লাস সিরিয়ালি পেয়ে যাবে, একটা ক্লাস। তাহলে এখনই লাইভে থাকতে থাকতে আমার ইউটিউব চ্যানেল যেটা রয়েছে সাবস্ক্রাইব করে দিতে পারো, যদি ইচ্ছা হয়। আল্লাহ লয়, আর না দিলে কোনো সমস্যা নাই। যারা দেওয়ার তারা দেয়, ক্লাস দেখে, ক্লাস করে। এই যে এটা আমার ইউটিউব চ্যানেল। যারা ফেসবুক পেজে আসো, এই নাবিল হাসান অফিসিয়াল লিখে ইউটিউবে সার্চ করে এটা সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব, নট সাবস্ক্রাইব, হ্যাঁ, সাবস্ক্রাইব করে দাও। অলরাইট, দেখো এটা সাবস্ক্রাইব করে একটু ডান লিখে জানাই দিও ভাইয়াকে, এই পোস্টে একটু সাবস্ক্রাইব করে দাও। এখনই যাও ইউটিউবে, এখনই যাও, দেখি কারা কারা করো, নামগুলো একটু পড়তে চাই। ঠিক আছে, এই যে পেইড ব্যাচের অনেকে আছে, ওরা কিন্তু লিখতেছে ওদের মতামত, ওদের সাথে লাগলে কথা বলো। আর কোনো কিছু জানা আছে না থাকলে আমি যাই, কারণ খাওয়া দাওয়া করি না, খাওয়া দাওয়া করতে যাবো। আমার জন্য দোয়া করো, তোমার যাতে বেস্টটা দিতে পারি। একটাই স্বপ্ন, 24-25, 26 ব্যাচকে এই বছর 24 সালে আমি 5000 স্টুডেন্টকে পড়াবো ইনশাল্লাহ। আমার এই পেইড ব্যাচে থাকবে ইনশাল্লাহ, সেখানে তুমিও থাকবা, তুমিও বিশ্ববিদ্যালয় টপ করবা। কারণ এখন থেকে যদি তুমি আমার সাথে জিকে প্রিপারেশন নাও, দেখতে চাও, আমি তোমাদের 1 মিনিট কথা বলতে চাই। এখন 100 জন যেহেতু আছে, তার মানে আগ্রহ হারাও নাই। এই ব্যাচে যদি তোমরা যুক্ত হও, এই ব্যাচ থেকে আমি তোমাদের আজকে রেকর্ড করে রাখো আমার কথাটা, যারা এখন এত আগে থেকে শুরু করতেছো বিশ্ববিদ্যালয়ের জন্য, তোমাদের কেউ হারাইতে পারবে না ইনশাল্লাহ, আল্লাহ ছাড়া। এবং বিশ্ববিদ্যালয়ের টপ 10, টপ 3, টপ 100-এ আমার এই ব্যাচের স্টুডেন্ট থাকবে। একজন কোর্স ফি জানতে চাই, আমি একদম হলপ করে বলে দিলাম আজকে এখানে ইনশাল্লাহ। তাই তুমি এতটুকু, আমি কিন্তু শুধু ক্লাস করে না, ক্লাসের বাইরে বলি 24/7, দিনে 24 ঘন্টা, সপ্তাহে 7 দিন, যখনই আমার সাথে কথা বলতে চাও কথা বলতে পারবা। ক্লাসের মাঝখানে কথা বলেই শেষ না,
আমি তোমাকে মোটিভেট করব, পড়াবো, পড়া দিব, কি পড়বা, কোন রুটিনে পড়বা, কি বই পড়বা, কোন বই পড়বা না, কি আসতে পারে কি আসবে না, এটা আমি তোমাদের একটু একটু করে গড়ে তুলবো। 24-25-26 ব্যাচ যারা জিকে ব্যাচে অ্যাড হবা, বাংলা ইংলিশ কোথায় পড়বা, কোন বই পড়বা আমি বলে দিব। ঢাকা বিশ্ববিদ্যালয় তোমরা জানো রিটেন আছে, বাংলা ইংলিশে রিটেন, সেটা আমি তোমাদের শিট দিব, আমি তোমাদের কমপ্লিট করবো, সব দায়িত্ব আমার উপরে। সো এটাই কথা, কোর্স ফি কত কি কত হাবি যাবি জানার জন্য এই আমার হোয়াটসঅ্যাপে নক দাও 017-377-67421, এই নাম্বার হোয়াটসঅ্যাপে নক দিলে আমি তোমাদের ডিটেলস বলে দেবো। সো আজকে এতটুকু অবধি, খাওয়া দাওয়া করতে হবে রাতে, আর যারা অ্যাডওয়ার হয়ে যাও ইনশাল্লাহ ভালো কিছু হবে, ভালো কিছু হবে ইনশাল্লাহ। আর আমার যে কোনো কোর্সে একাধিক ফ্রেন্ড অ্যাড হলেই একটা ডিসকাউন্ট পায়। তুমি তোমার ফ্রেন্ডকে নিয়ে একটু কথা বলে ক্লাসটা একটু শেয়ার করে দেখাও, ওকে কেমন লাগে দোস্ত, আমি অ্যাড হচ্ছে তুই অ্যাড হো, আমার সিদ্ধান্ত নিতে একটু কঠিন হচ্ছে, তুই একটু দেখতো কেমন লাগে। পিতা মাতার সাথে কথা বলে দিতে চাইলে আমার সাথে কথা বলে দাও যে নাবিল ভাই এরকম কোর্স করায়, আব্বু কথা বলেন, ভাই কি বলে আমি বুঝি না, আপনি একটু বুঝেন তো, বড় ভাই থাকলে কথা বলাই দাও, কোনো সমস্যা নেই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, আর ভালো থেকো। কথা বলে তো অনেক কথা বলতে ইচ্ছা করে, যার কেউ নাই তার স্টুডেন্ট আছে, তাদের সাথে কথা বলে যাক। আল্লাহ হাফেজ স্যার, তাহলে বাই। ওকে ওকে নাইট, গুড নাইট, আল্লাহ হাফেজ, টাটা, ভালো থেকো। দেখা হবে আরেকবার পেইড ব্যাচে, খুব ভালো করে দেখা হয়। পেইড ব্যাচে কিন্তু শেয়ার করো, মেনশন করো এগুলো বলি না, সেখানে কিন্তু উড়াধুরা শুধু ক্লাস হয়, এটা মাথায় রেখো, কারণ এখানে তো লাইভ ক্লাস, একটু মাঝে মধ্যে ডিস্ট্র্যাক্ট হও তোমরা, শেয়ার করো মেনশন করো বলতে হয়। পেইড ব্যাচে কিন্তু শেয়ার করার কিছু নয়, প্রাইভেট ব্যাচে ক্লাস হয়, সেখানে শুধু ক্লাসটা করাই, পড়াই, ইম্পর্টেন্ট যা যা বলে দেই, ক্লাসে মুখস্থ করাই দেই, এক্সাম নেই, এগুলোই তো, তাই না? সো এটাই, হ্যাঁ, ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই। আর সাইফুল স্যার কিন্তু কেমন ক্লাস জানাই দিও, সাইফুল স্যার কিন্তু তোমাদের জন্য অনেক পরিশ্রম করবে সামনে। সো ভাইয়া একটু সাইফুল স্যার একটু হাই দিয়ে দেন, শেষ সাইফুল স্যার হাই দিয়ে দেন, ঠিক আছে? এই যে টাকলা দাঁড়ায় আছে, টাকলা, ওকে। সো এতটুকুই ছিল, একটু ম্যাজিক দেখাই দিলাম। সো বাই, আসসালামু আলাইকুম। যারা যুক্ত হওয়ার, ও আচ্ছা, আমি তোমাদেরকে কমেন্টে এই কোর্সের ডিটেলসটা আবার দিয়ে দিচ্ছি, যারা 24-25 ব্যাচের, একটু দেখে নাও তো 24-25 ব্যাচ, কমেন্টটা চেক করে তোমরা ডিটেলসটা পেয়ে যাবা, আমার ক্যাপশনে ডিটেলস পেয়ে যাবা। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ, বাই, আসসালামু আলাইকুম, ডান। বিস্তারিত জানার জন্য হোয়াটসঅ্যাপে নক দিও, আমি আরও কথা বলবো তোমার সাথে, আমি ফোনে কথা বলবো, আমার সাথে ফোনে কথা বলে তারপর অ্যাড হইতে পারবা যদি এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দাও বা কল দাও, ঠিক আছে? ওকে, আসসালামু আলাইকুম, বাই, গুড বাই, টাটা।